মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। প্রাইভেট ডিটেকটিভ কে হালদার খবরের কাগজ পড়ছিলেন, হাতে নস্যির কৌটো। হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ, পিচাস। কথাটা পিচাস নয়, পিশাচ হালদার মশাই। উত্তেজিত হলেই ঢ্যাঙা গড়নের এই গোয়েন্দা ভদ্রলোক আরও ঢ্যাঙা হয়ে ওঠেন যেন। গোঁফের ডগা তিত্তির করে কাঁপে। বললেন, মশাই, ৩৪ বৎসর পুলিশে সার্ভিস করছি, অন্ধকারে বন বাদারে শ্মশান মেশানে ঘুরছি, কখনো পিচাস দেখি নাই। কর্নেল স্যার, আপনি দেখছেন নাকি? কর্নেল নীলাদ্রি সরকার একটা গাবদা পুরনো বই পড়ছিলেন। দাঁতের ফাঁকে আটকানো চুরুটের নীল ধোঁয়া তাঁর চকচকের টাকের ওপর কুণ্ডুলি পাকিয়ে খেলা করছিল। ঋষি সুলভ সাদা দাড়িতে এক টুকরো চুরুটে ছাই আটকেছিল। মুখ তুলতেই তা খসে পড়ল। বললেন, এই হালদার মশাই? পিচাস না, দেখিনি। তবে শুনেছি পিশাচ নাকি শ্মশানের আশেপাশে থাকে, মরা খায়। ধুমগড়ের পিচাস ব্যাবাক একটা মরা খাইয়া ফেলাইছে। হালদার মশাই আবার অ্যাক্টিভ নস্যি নিলেন। উত্তেজনার সময় দেশওয়ালি ভাষায় কথা বলাই ওর অভ্যেস। জয়ন্ত বাবুগা পেপার না লিখলে কথা ছিল, ৬ লক্ষ সার্কুলেশন, তাই না জয়ন্ত বাবু? আজ রোববারে ৬ লাখ, অন্যদিন ৪ লাখ। কিন্তু দৈনিক সত্যসেবক পত্রিকার ওই খবরটা মোটেও এক্সক্লুসিভ নয়, নিউজ এজেন্সির পাঠানো খবর। কাজেই এই খবরকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। আসলে পাতা ভরানোর জন্য অনেক সময় বাজে খবরও ঢোকাতে হয়। আবার সাংবাদিকরাও মাঝে মাঝে রাজনীতির কচকচি থেকে পাঠকদের রিলিফ দিতে মজার মজার খবর তৈরি করেন। বিশেষ করে আজ রোববার ছুটির দিন, পাঠকদের একটু আনন্দ দেওয়া মন্দ কি? জয়ন্তের কথায় কান দেবেন না হালদার মশাই। ধুমঘরের শ্মশানে সত্যিই পিশাচের ডেরা আছে। পিশাচটা একটা মরার পেট চিরে নাড়ি ভুড়ি খেয়েছে। গোয়েন্দা ভদ্রলোক তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর যথারীতি জাগিয়া বলে জোরে বেরিয়ে গেলেন। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ধুমগড়ের পিশাচ রহস্য। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930, মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসার, যিনি নিজের ক্ষুরোধার বুদ্ধির সাহায্যে অপরাধের তদন্ত করেন। কর্নেলের সঙ্গে থাকেন তাঁর সাংবাদিক বন্ধু জয়ন্ত এবং প্রাক্তন পুলিশ অফিসার কে হালদার। কর্নেলের গল্প প্রথম প্রকাশিত হয় 1970 সালে। আজকের গল্প আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র 2য় খণ্ড থেকে। ধুমগড়ের পিশাচ রহস্য এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 8ই অগস্ট 2021 সালে। শুরু হচ্ছে ধুমগড়ের পিশাচ রহস্য। সর্বনাশ, হালদার মশাই সত্যি ধুমগড়ে গোয়েন্দাগিরি করতে যাচ্ছেন নাকি? গেলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতো। তুমি ওর সঙ্গ ধরলে পারতে। কি আশ্চর্য, আপনি এই গাঁজাখুরি খবরে বিশ্বাস করেন? করি বই কি, বিশ্ব প্রকৃতিতে রহস্যের কোনো শেষ নেই ডার্লিং। কর্নেল, আপনি কি বলছেন? পিশাচ টিশাচ মানুষের আদিম বিশ্বাস, কুসংস্কার মাত্র। তুমি ডারউইনের বিবর্তনবাদের কথা ভুলে যাচ্ছ জয়ন্ত। ক্রোম্যাগনন মানুষ এবং হোমোসাপিয়েন সাপিয়েন অর্থাৎ আধুনিক মানুষের মধ্যেকার পর্যায়ে কি অবস্থা ছিল এখনো বিশেষ জানা যায়নি। তাই মিসিং লিঙ্ক কথাটা বলা হয়। কে বলতে পারে পিশাচ সেই মিসিং লিঙ্ক নয়? বিশেষ করে ধুমগড় জায়গাটা আমি দেখেছি। পাহাড়, জঙ্গল, নদী আর প্রাচীন ধ্বংসবাসের মধ্যে রহস্যময় অনেক কিছুই থাকতে পারে। ওখানকার শ্মশানটাও ঐতিহাসিক। কর্নেল বইটা টেবিলে রাখলেন। এতক্ষণে চোখে পড়ল মলাটে সোনালী হরফে লেখা আছে ধুমগড়ের রাজকাহিনী। ও, তাহলে বোঝা যাচ্ছে যে পিশাচের গল্পটা ওই বইতেও আছে। না, এটা ধুমগড়ে প্রাচীন রাজবংশের কাহিনী। 1890 সালে রাজা বাহাদুর জন্মেজয় সিংহের লেখা পারিবারিক ইতিহাস। ব্যাপারটা সন্দেহজনক কিন্তু। কেন?
কাগজে ধুমগড়ে পিশাচের খবর বেরোলো, আর বইটাও অমনি আপনার হাতে চলে এলো। ষষ্ঠীচরণ আর এক দফা কফি আনলো। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, বইটা আমার হাতে উড়ে আসেনি। গত মাসে ধুমগড় গিয়েছিলাম অর্কিডের খোঁজে। ওই সময় ওখানকার রাজাদের বংশধর রণজয় সিং এর সঙ্গে আলাপ হয়েছিল। কথায় কথায় বংশের লম্বা চওড়া গল্প শোনালেন। গল্পগুলো যে সত্যি তা প্রমাণের জন্য এই বইটা আমাকে পড়তে দিলেন। আমি উঠেছিলাম একটা ফরেস্ট বাংলোয়, সেখানে বিদ্যুৎ নেই। হ্যারিকেনের আলোয় বইটা পড়তে শুরু করলাম। সকালে ফেরত দেওয়ার কথা ছিল। হঠাৎ রণজয় সিংহ রাত দুপুরে গিয়ে হাজির। ভেবেছিলাম পারিবারিক ইতিহাসের বইটা নিয়ে কেটে পড়ছে কিনা তা দেখতে এসছেন, কিন্তু তা নয়। ভদ্রলোক চুপি চুপি একটা অদ্ভুত কথা বললেন। বইয়ের ভেতরে একটা ধাঁধা আছে, ওটার জট ছাড়াতে পারলে আমাকে সাধ্যমতো পুরস্কৃত করবেন। ধাঁধাটা হলো, পাষণ্ডের পা কবু ধরিস না, মস্তকে ঘা, কি জলে রে বাবা। সেকেলে লোকেরা শুনেছি কথায় কথায় ধাঁধা আওড়াতেন, কিন্তু এ ধাঁধাটা তো একেবারে গোলক ধাঁধা। কি বললে? কি বললে? গোলক ধাঁধা? কর্নেল উঠে দাঁড়ালেন হঠাৎ, তারপর টেলিফোনের কাছে গেলেন। ডায়াল করে সাড়া পেয়ে বললেন, সঞ্জয়বাবু, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আপনার জ্যাঠামশাই? হ্যাঁ, চলে গেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। টেলিফোন রেখে উজ্জ্বল হেসে কর্নেল আমার দিকে তাকালেন। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ডার্লিং, ব্রিলিয়ান্ট। এবেলা আমার ঘরে তোমার লাঞ্চের নেমন্তন্ন। ব্যাপার কি? হঠাৎ আমার এত প্রশংসার কি হলো? একটা জটিল রহস্যের সমাধান তোমার মুখ থেকে বেরিয়ে এসেছে। আসলে অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। অবশ্য তফাৎ শুধু একটা ওকারের। ওকার জুড়লেই তো সব জল হয়ে গেল। কি অদ্ভুত! অদ্ভুত তো বটেই, তবে এবার পিশাচটাকে খুঁজে বের করা দরকার। সেই জন্যই ধুমগড়ে ছুটতে হবে। আমার ভয় হচ্ছে জয়ন্ত, হালদার মশাই পিশাচটার পাল্লায় পড়লে আর জ্যান্ত ফিরে আসতে পারবেন না। কথাটা যদি দৈবাত কিছুক্ষণ আগে তোমার মুখ থেকে বেরোতো। রাত 11টা নাগাদ ট্রেন থেকে নেমে দেখি ছোট্ট স্টেশন, নিরিবিলি শুনশান চারদিক। আমি ভেবেছিলাম ধুমগড় নাম এবং রাজরার রাজধানী ছিল যখন, তখন স্টেশনটা আরো বড় সড়ই হবে। কর্নেল আমার মনের খবর কি করে টের পেলেন কে জানে। বললেন, আমরা ওল্ড ধুমগড়ে নেমেছি। নিউ ধুমগড় পরে স্টেশন, দূরত্ব এখান থেকে 3 কিলোমিটার। ওটা বড় স্টেশন। তো তাহলে এখানে নামলেন কেন? আমাদের টিকিট ওল্ড ধুমগড় অব্দি। কিন্তু এখানে তো লোকজন, দোকানপাট কিছুই দেখছি না, যানবাহনও তো চলছে না। সেটাই তো সুবিধে। বলে কর্নেল পা বাড়ালেন। গেটে টিকিট নেওয়ার লোক নেই। স্টেশন ঘরের ভেতরে স্টেশন মাস্টার একলা বসে টরেটক্কা করছেন। উর্দি পড়া এক রেলকর্মী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সম্ভবত আকাশে তারা গুনছিল। সে আমাদের কথা শুনতে পেয়ে হন হন করে এগিয়ে এলো। ভেবেছিলাম টিকিট চাইবে, কিন্তু সে টিকিট চাইল না। চাপা স্বরে বলল, इतना रात में आप लोग स्टेशन के बाहर मत जाइए साहब, खतरनाक हो जाएगा। हम सुना इधर एक पिशाच निकला, सच? सच बात साहब। देखिए ना, ये स्टेशन में कोई पैसेंजर नहीं उतरा, सब अगले स्टेशन में उतरेगा। हम लोग पिशाच पकड़ने आया। तमाशा मत कीजिए साहब, मेरा बात सुनिए। गवर्नमेंट हमको पिशाच पकड़ने के लिए भेजा। ये देखो कैसे हम उनको पकड़ाएगा। কিট ব্যাগ থেকে প্রজাপতি ধরা নেট স্টিক বার করে কর্নেল বোতাম টিপলেন। স্টিকের ডগায় সূক্ষ্ম সবুজ রঙের জাল ছাতার মতো ছড়িয়ে পড়ল। রেলকর্মী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কর্নেল জাল গুটিয়ে স্টিক কিট ব্যাগে গুঁজে গেট দিয়ে বেরোলেন। স্টেশনের পেছনে একটা খাঁ খাঁ চত্বর, তার ওধারে সংকীর্ণ একটা পিচের রাস্তা অবধি আলো পৌঁছেছে, তারপর গাঢ় অন্ধকার।
কর্নেল টর্চ ফেলে বললেন। তোমার টর্চ রেডি রাখো। কিন্তু এভাবে আমরা যাচ্ছি কোথায়? বন বাংলোয়। সেটা কত দূর? কাছেই। অস্বস্তি হচ্ছিল। টর্চের আলোয় দুধারে ঘন জঙ্গল আর বড় বড় পাথরের চাই দেখা যাচ্ছিল। কিছু দূর এগোতেই চড়াই শুরু। বারবার পেছনে এবং ডাইনে বাঁয়ে টর্চের আলো ফেলে দেখে নিচ্ছিলাম। কলকাতায় কর্নেলের ড্রয়িং রুমে বসে যে পিশাচের অস্তিত্ব অবাস্তব মনে হয়েছিল, এখানে এখন তা একেবারে বাস্তব বলে মনে হচ্ছে। হ্যাঁ, টর্চের ব্যাটারি কিন্তু খরচ করো না জয়ন্ত। আমার ধারণা পিশাচ শ্মশানের কাছাকাছি আছে। শ্মশান এখান থেকে দূরে। এক জায়গায় পিচ রাস্তাটা ছেড়ে খোয়া ঢাকা এক ফালি পথ ধরলেন কর্নেল। পথটা চড়াইয়ে উঠেছে। ওপরে খানিকটা দূরে টিমটিম করে একটা আলো জ্বলছে। এবার দেখলাম আমরা একটা টিলার ঢাল বেয়ে উঠছি। একটু পরে সেই আলোটার দিক থেকেই কেউ বলে উঠল, চতুর্মুখ নাকি? জোরালো টর্চের আলো এসে পড়লো আমাদের উপর। তারপর দৌড়ে এলো একজন খাঁকি প্যান্ট শার্ট পরা লোক। তার এক হাতে বন্দুক। বুঝলাম ফরেস্ট গার্ড। সে স্যালিউট ঠুকে বলল, कर्नेल साहब आप? হ্যাঁ চতুর্মুখ। দয়ারাম আছে নাকি পিশাচের ভয়ে বাড়ি পালিয়েছে? চতুর্মুখ হাসলো। জি হ্যাঁ कर्नेल সাহেব, তবে আপনার কিছু অসুবিধা হবে না। আমি আছি, মানিকলাল আছে। কথা বলতে বলতে আমরা হাঁটছিলাম। চতুর্মুখ লোকটি সাহসী বোঝা গেল। তার মতে পিশাচের সত্যি মিথ্যে সে জানে না, তবে এমনও হতে পারে যে গুজব রটিয়ে চোরা শিকারী বা কাঠ পাচারকারীরা এই মৌকায় জঙ্গলে ঢুকবে। তাই রেঞ্জার সাহেব তাদের দুজনকে রাত জেগে নজর রাখতে বলেছেন। উঁচু কাঠের টাওয়ারের দিকে মুখ তুলে চতুর্মুখ চেঁচিয়ে বলল, ए मनिकवा, मनिकलाल, ए कलकत्ता से अपना कर्नेल साहब आया। সালাম কর্নেল সাহেব। বাংলোটা কাঠের তৈরি, সিঁড়ি বেয়ে উঠতে হয়। লণ্ঠনের আলোয় দেখলাম বেশ ছিমছাম সাজানো গোছানো। জানলাগুলো খুলে দিলে হাওয়া খেলতে লাগলো। পেছনে নদীর জলের কলকল ছলছল শব্দ। খাওয়া দাওয়া আমরা ট্রেনেই সেরে নিয়েছিলাম। কর্নেল তার প্রিয় পানীয় কফি, চিনি, টিনের দুধ এবং কিছু স্ন্যাক্স এনেছেন সঙ্গে। চতুর্মুখ ঝটপট কিচেনে কেরোসিন কুকার জ্বালিয়ে কফি করে আনলো। পিশাচের গল্পটা চতুর্মুখ সবিস্তারে শোনালো এবং আগেই বলে দিল সবই তার শোনা কথা। দিন চারেক আগে রাজবাড়ির এক বয়স্ক চাকর হঠাৎ ধড়ফড় করতে করতে মারা পড়ে। তখন রাত প্রায় 9টা-10টা। ডাক্তার ডাকা হয়েছিল। ডাক্তার নাকি বলেছিলেন হার্ট ফেল। রাজবাড়ি এখন নামেই, অবস্থা পড়ে এসেছে। দালান কোঠা দিনে দিনে মেরামতের অভাবে ভেঙে পড়েছে। তো লোকটাকে শ্মশানে সবাই দাহ করতে নিয়ে গেছে, এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সব কাঠ ভিজে গিয়েছিল বৃষ্টিতে। তাই দুজনকে বসিয়ে রেখে বাকি লোকেরা শুকনো কাঠ আনতে গিয়েছিল। তখন বৃষ্টি থেমেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। হঠাৎ লোক দুটো নাকি বিজলির ছটায় দেখে কালো কি একটা জন্তু 2 পায়ে হেঁটে মরার খাটিয়ার কাছে এলো। মুখের দুপাশে দুটো বড় বড় দাঁত, বিভৎস মুখ। লোক দুটো পালিয়ে যায়। খবর পেয়ে লাঠি, সোঁটা, বন্দুক, বল্লম, টর্চ নিয়ে অনেকে শ্মশানে ছুটে আসে। দেখে খাটিয়ায় মরা নেই। খুঁজতে খুঁজতে একটু তফাতে জঙ্গলের ভেতরে মরা পাওয়া যায়, কিন্তু পেটের নাড়ি ভুঁড়ি সবটাই খুবলে তুলে সেই দুপে জন্তুটা নাকি খেয়ে ফেলেছে। এবার সবাই ধরে নেয় জন্তুটা পিশাচ। মরাটা অবশ্য দাহ করা হয়। পরদিন রাতে রাজবাড়ির বড় তরফ রণজয় সিংহের কি একটা শব্দে ঘুম ভেঙে যায়। জানলার ধারে কেউ দাঁড়িয়েছিল। টর্চের আলো জ্বালতেই নাকি তিনি পিশাচটাকে দেখতে পান। ভীতু মানুষ, হাত থেকে টর্চ পড়ে যায়, চেঁচামেচি করেন, কিন্তু ততক্ষণে পিশাচ উধাও। গুজব এত বেশি রটেছে যে ধুমগড়ের অনেকেই নাকি পিশাচটাকে দেখেছে। তাই সন্ধ্যার পর
বাজার, দোকানপাট, রাস্তাঘাট শুনশান ফাঁকা হয়ে যায়। কেউ নাকি সন্ধ্যের পর পারত পক্ষে একা বেরোয় না। ঘটনাটা শুনিয়ে চতুর্মুখ হাসতে হাসতে বেরিয়ে গেল। তবে সে বলে গেল, পিশাচ না আসুক, নদী পেরিয়ে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক তো আসতে পারে, কাজেই আমরা যেন দরজা ভালো করে এঁটে শুই। খবরের কাগজে মোটামুটি ওই রকম বিবরণই বেরিয়েছে। তবে রণজয় বাবুর জানলায় পিশাচের আবির্ভাবের কথা বেরোয়নি। সন্ধ্যার পর সব নিরিবিলি হওয়ার কথাও বেরোয়নি। কর্নেল দরজাটা এঁটে জানলার ধারে বসে চুরুট ধরালেন। হ্যাঁ, শুয়ে পড়ো জয়ন্ত। আপনি কি পিশাচের জন্য রাত জাগবেন নাকি? না, ধুমঘরের রাজকাহিনীর শেষ কয়েকটা পাতা পড়ে তারপরে ঘুমোবো। আর পড়ে লাভ কি? আপনি তো বলছিলেন একটা জটিল রহস্যের সমাধান হয়ে গেছে। তোমার সাহায্যেই হয়ে গেছে। গোলক ধাঁধা শুনে একটা ওকার জুড়লেই সব জল হয়ে গেছে। প্লিজ কর্নেল, রাত্রির বেলা হেঁয়ালি করবেন না। এই ওকারের চোটে মাথা ভোঁ ভোঁ করছে আমার। গোলক ধাঁধার গোলকের একটা ওকার দরকার ছিল, অর্থাৎ গোলোক। রাজবাড়ির যে বয়স্ক চাকর হঠাৎ ধরপড় করে মারা গেছে, তার নাম ছিল গোলক। ও, বুঝলাম। তো গোলক থেকে কি রহস্য ফাঁস হলো? রাত বিরেতে হঠাৎ ধরফর করতে করতে মরে গিয়ে গোলকই রহস্য ফাঁস করে গেছে। তার মানে? ওই শোনো, কেউ ডাকছে, কাছাকাছি কোথাও বাঘ ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়ো। কর্নেল অভ্যেস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফিরে এসে আমার ঘুম ভাঙালেন। বললেন, দয়ারামকে সাহস দিয়ে এলাম। চতুর্মুখ আর মানিকলাল রাত জেগে ডিউটি করে, ওদের ঘুমানো দরকার। দয়ারাম বাংলোর চৌকিদার। সেও খুব ফেনিয়ে ফাঁপিয়ে পিশাচ কাহিনী শোনাল। সে জনৈক ফটোগ্রাফার রামবাবুর কথা বলল। রামবাবু নাকি পিশাচটার ফটো তুলেছেন। রাতে ওর জানলায় পিশাচটা গিয়ে নাকি উঁকি দিচ্ছিল। উপস্থিত বুদ্ধি খাটিয়ে রামবাবু ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের সাহায্যে ছবি তোলেন। ব্রেকফাস্টের পর কর্নেলের সঙ্গে বেরোলাম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর বসতি এলাকা চোখে পড়ল। বাঁদিকে নদী। নদীর ধারে প্রাচীন রাজধানীর ধ্বংসাবশেষ জঙ্গলে ঢাকা পড়েছে। টিলার গায়ে একটা কেল্লাও দেখতে পেলাম। কেল্লার আস্ত নেই অবশ্য। কেল্লার নিচ দিয়ে কিছুটা যাওয়ার পর বিশাল প্রাচীন একটা শিব মন্দির দেখলাম। মন্দিরের ওপাশে ভাঙাচোরা দোতলা বাড়িটাই রাজবাড়ি। গেট ধসে পড়েছে। দুধারে পাম গাছের সারি পুরনো আভিজাত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেখতে পেয়ে রোগা এবং পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে গায়ের রং এক ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। কর্নেল আলাপ করিয়ে দিলেন। রাজবংশের বড় তরফ রণজয় সিংহ। রণজয়বাবু বললেন, আপনি 2 দিন পরে আসবেন বললেন, তাই চলে এলাম কলকাতা থেকে। হ্যাঁ, হঠাৎই চলে এলাম। আমার এই তরুণ সাংবাদিক বন্ধু রাজা বাহাদুর জন্মেজয় সিং এর ধাঁধার জট ছাড়াতে সাহায্য করেছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, কথা খুঁজে পাচ্ছি না কর্নেল সাহেব। চলুন চলুন চলুন, ঘরে গিয়ে বসা যাক। চলুন। পরে বসা যাবে। প্রথমে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। বলুন। বৃহস্পতিবার রাত্রে গোলক কি মন্দির চত্বরে মারা গিয়েছিল? হ্যাঁ, মন্দির চত্বরে। আপনার চোখের সামনেই তো ধরফর করতে করতে মারা গিয়েছিল। হ্যাঁ, মানে আমি ওকে ভোরে কলকাতায় আমার ভাইপো সঞ্জয়ের কাছে পাঠাবো ভেবেছিলাম, তাই ওকে খুঁজছিলাম আর কি। ইদানিং প্রায় দেখতাম সন্ধ্যার পর গোলক ওই মন্দির চত্বরে গিয়ে বসে থাকতো। জিজ্ঞেস করলে বলতো, মনে সুখ নেই বড়বাবু, তাই দেবতার কাছে শান্তি খুঁজছি। গোলক বলতো? হ্যাঁ, বলতো বলেই মানে মন্দিরে গিয়েছিলাম খুঁজতে। যেই গোলক বলে ডেকেছি অমনি কেমন যেন চমকে উঠল। মন্দির চত্বরের উপর বাড়ির দোতলার ঘরের আলোটা এসে পড়ে, সব স্পষ্ট দেখা যায়। ওকে চমকে উঠতে দেখে বললাম, কি হয়েছে রে? সঙ্গে সঙ্গে হঠাৎ বুক চেপে ধরে পড়ে গেল। তারপর একেবারে কাটা পাঁঠার মতো ধড়ফড় করতে করতে স্থির হয়ে গেল। তা ডাক্তার এসে কি বললেন? হার্ট ফেল। রণজয় বাবু,
সত্যি কি ডাক্তার এসে বললেন হার্ট ফেল? আমার ধারণা ডাক্তার বলেছিলেন আত্মহত্যা করেছে গোলক। পুলিশের ঝামেলার ভয়ে আপনি ডাক্তারকে অনুরোধ করেছিলেন হার্ট ফেলের উল্লেখ করে ডেথ সার্টিফিকেট দিতে। আগে হ্যাঁ, গোলক সায়ানাইড জাতীয় কিছু খেয়েছিল। কোনো কারণে ইদানিং ওর চাল চলনে কেমন যেন একটা অস্থিরতা লক্ষ্য করতাম। গত বছর ওর বউ মারা যায়। ছেলেপুলে ছিল না, কাজেই মানসিক অশান্তি ওর আত্মহত্যার কারণ। রঞ্জয়বাবু, আপনারা তো দুই ভাই। হ্যাঁ, আমি আর সঞ্জয়ের বাবা ধনঞ্জয়। ধনঞ্জয় ক্যান্সারে মারা যান। আপনার কাছে আপনার শ্যালক থাকেন, কি যেন নাম? চণ্ডী। চণ্ডীবাবু আছেন? চণ্ডী কখন আছে কখন নেই সেটা বলা খুব কঠিন। বাউন্ডুলে স্বভাব। সামান্য যা জমি জমা আছে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু খায় দায় আর টোটো করে ঘুরে বেড়ায়। বয়সের তো লেখাজোখা নেই, অথচ এখনও নাবালক থেকে গেল। ধর্মের ষাঁড় আর কি। চলুন চলুন তাহলে এই ধর্মের ষাঁড়টাকে দেখে আসি। হ্যাঁ, ওকে পাচ্ছেন কোথায়? মন্দিরই পাব। শিবের বাহন তো শিব মন্দিরই থাকা উচিত। মন্দিরে তো ওকে। চলুন তো। যে বিশাল মন্দিরটার পাশ দিয়ে এসেছি, এবার রাজবাড়ির প্রাঙ্গণ পেরিয়ে সেখানে ঢুকলাম। চত্বরে গিয়ে কর্নেল বললেন, গোলক কোথায় দাঁড়িয়েছিল? উঁচু মন্দিরের সিঁড়ির নিচেটা দেখিয়ে দিলেন রণজয়বাবু। এই যে এই সিঁড়ির ধাপেই বসে থাকতো গোলক। কর্নেল সিঁড়ির শেষ ধাপে খোলা এক টুকরো বারান্দার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই তো ধর্মেশ্বর, শিবের বাহন। কথাটা বলেই সিঁড়ির কয়েক ধাপ উঠে গেলেন। তারপর সেই ধাঁধাটা আওড়ালেন। পাষণ্ডের পা কবু ধরিস না, মস্তকে ঘা, কি জলে রে বাবা। কি ব্যাপার বলুন তো কর্নেল সাহেব? ষাঁড়ের মাথাকে ভাঙলো রণজয়বাবু। সে কি? এই মাথাটা যে ভাঙা সেটা তো লক্ষ্য করিনি। ধাঁধার জট ছাড়াতে বলেছিলেন, ছাড়িয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। লাভ হলো না? না, পাষণ্ডের পা কবু ধরিস না এর মানে হচ্ছে পাষণ্ড শব্দের পা ধরা হবে না। পা না ধরলে বাকি রইল ষণ্ড, অর্থাৎ কিনা ষাঁড়। এবার মস্তকে ঘা, তার মানে ষাঁড়ের মাথায় ঘা মারতে হবে। ঘা মারলে মাথা ভেঙে যাবে। তারপরে বলা হয়েছে কি জলে রে বাবা। এই জলে শব্দে বোঝায় জল জল করছে, উজ্জ্বলতা। কিসের এই উজ্জ্বলতা? হীরের। মোগল সেনাপতি রাজা মান সিংহকে বিদ্রোহ দমনে সাহায্য করার জন্য আপনাদের পূর্বপুরুষকে বাদশাহ আকবর যে হীরে উপহার দিয়েছিলেন, সেই হীরে। জন্মেজয় সিংহ বংশধরদের জন্য এই হীরেটা এই ষাঁড়ের মাথার ভেতরে লুকিয়ে রেখে ধাঁধা তৈরি করেছিলেন। ধুমগড়ের রাজ কাহিনী বইয়ে বাদশাহের দেওয়া হীরের কথা আছে, কিন্তু কোথায় আছে তা ধাঁধায় বলা হয়েছে। আরে কিন্তু ষাঁড়ের মাথা কে ভাঙলো? গোলক ভেঙেছিল। তাহলে হিরে কোথায় গেল? গোলকের পেটে। কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই। হীরে সাংঘাতিক বিষ। আপনাকে আসতে দেখে হীরের টুকরোটা গোলক গিলে ফেলেছিল, সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় ওর মৃত্যু হয়। কিন্তু গিললো কেন হতভাগা? লুকিয়ে ফেলতে পারতো জামা কাপড়ের তলায়। বোকা গোলক আর হুকুম পালন করেছিল টাকার লোভে। ওকে বলা হয়েছিল ধরা পড়ার উপক্রম হলে সে যেন ওটা গিলে ফেলে। গোলক জানতো না হীরে মারাত্মক বিষ। আপাতত এই পর্যন্ত। তবে আশা করি আপনাদের বংশের ঐতিহাসিক হীরে আমি উদ্ধার করে দিতে পারবো। রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়ে বললাম, তাহলে কলকাতায় বসে ঠিকই রহস্যের জট ছাড়াতে পেরেছিলেন, কিন্তু পিশাচ ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাবে, বোঝা যাবে।
আগে সেই রামবাবু ফটোগ্রাফারের দোকানে যেতে হবে। এই রিক্সা! বলে কর্নেল রাস্তায় একটা সাইকেল রিক্সা ডাকলেন। বাজার এলাকায় গিয়ে রামবাবুর দোকানের খোঁজ পাওয়া গেল। দোকানের নাম জয় মা কালী স্টুডিও, বাংলা, হিন্দি, ইংরেজিতে লেখা সাইনবোর্ড। কর্নেলকে দেখেই বেঁটে নাদুসুদু চেহারার এক ভদ্রলোক সহাস্যে অভ্যর্থনা জানালেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কর্নেল সাহেব যে, আসুন আসুন, পায়ে ধুলো দিন। তা বলি, এবার কতগুলো প্রজাপতি আর অর্কিডের ছবি তুললেন? গত মাসে তো অনেক তুলেছিলেন। না, ছবি এখনো তুলিনি, তবে তুলবো। তবে আগে পিশাচ দর্শন করতে চাই। আপনি নাকি পিশাচের ছবি তুলেছেন? ভয়ের ছবি, ভয়ের ঘটনা কর্নেল সাহেব। তবে আমার পেশার লোকেদের এই একটা অভ্যেস আছে। আসলে ক্যামেরায় ফিল্ম লোড করা ছিল, ফ্ল্যাশটা ফিট করা ছিল না। তাহলে পিশাচ যেন আপনার কাছে ছবি ওঠাতেই এসেছিল। তা যা বলেছেন স্যার, তা যা বলেছেন। ফ্ল্যাশ ফিট করে ছবি তুললাম, তখন জানলার ধার থেকে ধপধপ করে চলে গেল, বাগানে ঢুকে পড়ল। পিশাচটা পাবলিসিটি চাইছে আর কি। যাই হোক, কই দেখি পিশাচের ছবি। পুলিশ এসে নেগেটিভটা সিজ করেছে। মোট 30 খানা প্রিন্ট বেচেছি। 2 খানা প্রিন্ট পুলিশ নিয়েছে, 1 খানা লুকিয়ে রেখেছিলাম। এই থেকে নেগেটিভ করব, মনে হচ্ছে প্রচুর বিক্রি হবে। রঙিন ছবিটা দেখে শিউরে উঠলাম। জানলার গরাদের বাইরে একখানা ভয়ঙ্কর মুখ উঁকি মারছে। মুখের দুদিক থেকে দুটো লম্বা ছুঁচলো দাঁত বেরিয়ে রয়েছে। লাল ঠোঁটে চাপ চাপ রক্ত। গরিলা নয়, কর্নেল ঠিকই বলেছিলেন। ক্রোম্যাগননের পরবর্তী কোনো পর্যায়ের নরবানর। বিভৎস ছবি। কর্নেল আতশ কাঁচে খুঁটিয়ে দেখে বললেন, ঠিক আছে, রেখে দিন। কদিন আছেন তো? একটা কপি আপনার জন্য রাখবো খন। হ্যাঁ, রাখতে পারেন। বলে কর্নেল বেরিয়ে এলেন। রাস্তায় গিয়ে বললাম, হালদার মশাইয়ের জন্য ভয় হচ্ছে, ওকে খুঁজে বের করা উচিত কর্নেল। চলো এবার শ্মশানতলায় যাওয়া যাক, একটু দূর হবে। রিক্সাটা কি? কিন্তু কোনো রিক্সই শ্মশানতলায় যেতে রাজি হলো না। শুধু একজন বলল সে রাস্তার মোড় অবধি যাবে, 10 টাকা লাগবে। কর্নেল রাজি হয়ে গেলেন। রাজবাড়ি এলাকা ছাড়িয়ে গিয়ে রাস্তার মোড় এলো। রিক্সাওয়ালা বলল, ये वाला रास्ते से सीधा चला जाइए। এবড়ো খেবড়ো খোয়া ঢাকা রাস্তার দুধারে জঙ্গল আর টিলা। কর্নেল বাইনকুলারে চারদিক দেখতে দেখতে হাঁটছিলেন। আমার ভয় হচ্ছিল বিরল প্রজাতির কোনো পাখির পেছনে উধাও হয়ে না যান। গেলে পরে আমাকে একা পেয়ে নিশ্চয়ই পিশাচটা এসে ঝাঁপিয়ে পড়বে, আমার নাড়ি ভুড়ি খেয়ে ফেলতে দেরি করবে না। কিন্তু কর্নেল উধাও হলেন না। কিছুক্ষণ পরে আমরা শ্মশানে পৌঁছলাম। চারদিকে ডালপালা ছড়ানো, ঝুড়ি নামানো আদ্যিকালের বটগাছ। তার ধারে শরৎকালের ভরা নদী। এখানে ওখানে চিতার ছাই আর ভাঙা মাটির কলসি পড়ে আছে। একপাশে কয়েকটা পাথরের ঘর মুখ থুবড়ে পড়েছে। তার কাছে একটা পাথরের মন্দির, কতকটা বৌদ্ধ স্তূপের গড়ন। খানিকটা ফোকর দেখা যাচ্ছে স্তূপে। ওটাই সম্ভবত দরজা ছিল, মাটিতে বসে গেছে, ঝোপেও ঢাকা পড়েছে। বললাম, কর্নেল, পিশাচটা ওই স্তূপের ভেতর থাকে না তো? কর্নেল আমার কথার জবাব না দিয়ে বটতলায় একটা ঝুড়ির কাছে গেলেন। তারপর বললেন যে সেখানেও নিশ্চয়ই কোনো সন্ন্যাসী ধুনি জ্বালিয়েছিল, কারণ টাটকা ছাই সেখানে পড়ে রয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি, কাজেই ছাই এখনো সেখানেই পড়ে রয়েছে। তার সঙ্গে রয়েছে একটা ছোট্ট ত্রিশূল আর মড়ার খুলি। কর্নেল খুলিটা কুড়িয়ে নিয়ে ফেলে দিলেন। ঠকাস করে শব্দ হলো। প্লাস্টিকের নকল খুলি? কাজেই হালদার মশাই ছদ্মবেশী সাধু সেজে এখানে ধুনি জ্বেলেছিলেন, এতে আমি নিঃসন্দেহ।
উনি গেলেন কোথায়? কর্নেল মাটিতে দৃষ্টি রেখে কিছুক্ষণ গড়াগড়ি করে থমকে দাঁড়ালেন। কি একটা কুড়িয়ে নিয়ে বললেন, এক টুকরো জটা, মেড ইন চিতপুর, পাটের তৈরি জটা। জানতো, হালদার মশাইয়ের নকল জটা ছিঁড়ে পড়ার অর্থ একটাই, ওকে কেউ আক্রমণ করেছিল। সর্বনাশ! কিন্তু তাহলে তো পিশাচের পাল্লায় পড়েছেন গোয়েন্দা ভদ্রলোক। কিন্তু ওর কাছে তো রিভলভার থাকে। কর্নেল স্তূপটার কাছে এগিয়ে গেলেন, পিঠের কিটব্যাগ থেকে টর্চ বের করে সেই খোকরের কাছে গুঁড়ি মেরে বসলেন। টর্চ জেলে ভেতরটা দেখেই বলে উঠলেন, জানতো, দেখে যাও, দেখে যাও। দৌড়ে গিয়ে উঁকি মেরে দেখি খটখটে পাথুরে মেঝে চামচিকে নাদির ওপর চিত হয়ে শুয়ে আছেন প্রাইভেট ডিটেকটিভ। হাত এবং পা বাঁধা, মুখে টেপ সাঁটা ছিল কিন্তু খুলে গেছে। তার চেয়েও বিচিত্র ব্যাপার, টর্চের আলোয় চামচিকের ঝাঁক ছত্রভঙ্গ হয়ে উড়াউড়ি করছে, হালদার মশাইয়ের ওপর আছড়ে পড়ছে বারবার, কিন্তু ওর সাড়া নেই। অজ্ঞান হয়ে আছেন নাকি? হালদার মশাই, হালদার মশাই! গোয়েন্দা ভদ্রলোক পিটপিট করে তাকালেন। জ্বালাতন! আর তোরা আমারে মারস কেন? যা 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 যা, এই আবার মারে। চামচিকা কি আর সাথে কয়? হালদার মশাই, হালদার মশাই! হ্যাঁ, হালার পিচাস আবার আইসো? একখান দাঁত উপরে ফেলাইছি, আর একখান রাখুম না। কামন কামন! জানতো, জানতো, এই ছুরি নিয়ে ভেতরে ঢোকো, বাঁধন খুলে ওকে বের করে আনো। আমার এই প্রকাণ্ড শরীর ভেতরে ঢোকানো যাবে না। কিন্তু বড্ড চামচিকে যে। দেরি করো না, দেরি করো না, চামচিকের চাটিতে মাথা খুলে যাবে। ঢোকো। চোখ বুজে ঢুকে পড়লাম। চামচিকে ঝাঁকের চাঁটির পর চাঁটি খেতে খেতে বাঁধন কেটে গোয়েন্দাকে টেনে বার করলাম। তখনও উনি গর্জন করে যাচ্ছেন, হালা পিচাস, দাঁত সব ফেলাই দিমু, সব কটা দাঁত ফেলাই দিমু তোমার। আধখানা নকল দাড়ি মুখের পাশে ঝুলছে, জটার খানিকটা আটকে গেছে, পরনে লাল খাটো লুঙ্গি, গলায় রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ঝুলছে, গোফের কোনায় সেলোটেপও ঝুলছে। বাইরে বেরিয়ে ওর হুঁশ হলো, চোখ মুছে বললেন, হালার পিচাসটা গেল কই? নদীর জলে মুখ কাঁধ রোগরে ধুয়ে নিন হালদার মশাই। হালদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন। কর্নেল স্যার, জয়ন্ত বাবু, আপনারা আইয়া পড়ছেন। পিচাসটারে আমি জব্দ করছি, একখান দাঁত। নদীতে চলুন হালদার মশাই, গোফের পাশে টেপ ঝুলছে, জল না দিলে আটকে থাকবে। কর্নেল ওকে টানতে টানতে নদীর ধারে নিয়ে গেলেন। হালদার মশাইয়ের মুখে জানা গেল কলকাতা থেকে এসে তিনি নিউ ধুমগড়ে একটি হোটেলে উঠেছিলেন। তারপর কাল রাত 9টায় শ্মশানতলায় এসে ধুনি জেলে সাধু সেজে বসেন। শেষ রাতে ঘুমের ঢুলুনি চেপেছিল। হঠাৎ পেছন থেকে পিশাচ নাকি এসে তাকে বেকায়দায় ফেলে বন্দি করে। তারপর টানতে টানতে তাকে ওই স্তূপের ভেতরে ঢোকায় হালার পিচাস। মুখে টেপ সেঁটে দিয়েছে, চেঁচানোর জো ছিল না। জয়ন্ত, এই অবস্থায় হালদার মশাই হোটেলে ফিরতে গেলে পাগল ভেবে লোক জমে যাবে। এখান থেকে সোজা নাক বরাবর হেঁটে গেলে ফরেস্ট বাংলো দেখতে পাবে। ওকে নিয়ে গিয়ে তোমার জামা কাপড় পরিয়ে দাও, ওর কিছু খাওয়া দাওয়া দরকার। দেরি করো না, আমি অন্যদিকে যাচ্ছি। হালদার মশাই হঠাৎ লাফিয়ে উঠলেন। আমার রিভলভার গেল কই? আসনের তলায় রাখছিলাম। মেড ইন চিতপুর নকল বাঘছালের আসনটা খুঁজে পাওয়া গেল না। পিশাচ আপনার রিভলভারের লোভ ছাড়তে পারেনি। ফায়ার আর্মস পিচাসের কোন কামে লাগবো? কর্নেল আর কোনো কথা না বলে চলে গেলেন। এরপর হালদার মশাইকে নিয়ে আমি কিভাবে যে বাংলোয় পৌঁছলাম তা কর্তব্য নয়। সারা পথ বুক ডিপ করছিল। এই বুঝি পিশাচটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে। চৌকিদার দয়ারাম হাঁ করে তাকিয়ে গোয়েন্দা ভদ্রলোককে দেখছিল। বললাম, আরে শিগগির ওকে কিছু খাইয়ে দাও দয়ারাম। হালদার মশাই, আপনি বরং স্নান করে নিন, ওই দেখুন কুয়ো আছে। দয়ারামের কাছে জানা গেল কুয়াটা আসলে এই টিলার মাথায় একটা প্রস্রবণ। ওটা ছিল বলেই বন দপ্তর এখানে বাংলো তৈরি করেছিল।
স্নান করে আমার পাঞ্জাবি পাজামা পরে হালদার মশাই শুধু দুখানা টোস্ট আর এক কাপ কফি খেলেন। তারপর আমার বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলেন। কর্নেল এলেন বেলা 2টো নাগাদ। হালদার মশাইকে ঘুম থেকে উঠিয়ে বললেন, আপনার রিভলভারটা উদ্ধার করেছি, এই নিন। কোথায় পেলেন ওটা? পিশাচের ডেরায় সিনথেটিক বাঘছালে মোড়া ছিল। বাঘছালটা একই অবস্থায় রেখেছি। জায়গাটা আপনি খুঁজে বের করেছেন? হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গ সব প্রাণীরই ডেরা থাকে, কাজেই পিশাচেরও একটা ডেরা থাকা উচিত। যাই হোক, এখন আর ওসব নিয়ে কোনো কথা নয়। হিরে উদ্ধার করা বাকি আছে। লাঞ্চ খেয়ে একটু জিরিয়ে নিয়ে বেরোবো। বেলা 3টে নাগাদ আমরা বেরোলাম বাংলো থেকে। হালদার মশাই, একটা কথা, দৈবাত যদি আমরা পিশাচটাকে জঙ্গলে দেখতে পাই, যেন গুলি ছুড়বেন না। তবে রিভলভার বের করে ওকে ভয় দেখাতে পারেন, কিন্তু কখনো গুলি ছুঁড়ে বসবেন না। পিশাচটাকে আমরা অক্ষত অবস্থায় ধরতে চাই। অজানা আশঙ্কায় আমার বুকটা ধড়াস করে উঠল। কর্নেল বনবাদার ভেঙে হাঁটছিলেন। মাঝে মাঝে পাথরে উঠে বাইনকুলারে চারিদিক দেখছিলেন। বললাম, কর্নেল, আমরা কি পিশাচের ডেরায় যাচ্ছি? না, শ্মশানতলায়। শ্মশানতলায়? শ্মশানতলায় কেন? আপত্তি আছে তোমার? আমাদের সবাইকে তো একদিন শ্মশানেই যেতে হবে, কি বলেন হালদার মশাই? হ, না মানে জায়গাটা অস্বস্তিকর। মোড়া পোড়ানো ছাইয়ের গাদা, বিশেষ করে চিতার ছাই দেখলেই আমার কেমন গা ছমছম করে। কি বললে? চিতার চাই? হ্যাঁ, কিন্তু এতে চমকে ওঠার কি আছে? কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। হকচকিয়ে গিয়েছিলাম। হালদার মশাই লম্বা পা ফেলে ওকে অনুসরণ করলেন। পিছিয়ে পড়ার ভয়ে আমিও প্রায় জগিং শুরু করলাম। শ্মশানতলায় পৌঁছে কর্নেল বললেন, হালদার মশাই, দেখুন তো, এলোমেলো অনেক চিতার চিহ্ন পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে টাটকা চিতা কোনটা হতে পারে? যতদূর জানি, বৃহস্পতিবার রাত্রে গোলকের মরা পোড়ানোর পর পিশাচের ভয়ে এ শ্মশানে আর কোনো মরা পোড়ানো হয়নি। নিউ ধুমগড়ের নতুন শ্মশানে সবাই মরা পোড়াচ্ছে। গোয়েন্দা ভদ্রলোক ঘোরাঘুরি করে দেখতে দেখতে বললেন, বৃষ্টি বাদলায় সবগুলি হেভি ধুইয়া গেছে। তবে আপনি কার সীতা কইলেন যেন? রাজবাড়ির সার্ভেন্ট গোলকের, মানে যার মরার নারী ভুড়ি খেয়ে ফেলেছিল পিশাচ। তবে তো ওনার সীতার সাই হেভি হইব। লাস্ট বার্নিং কর্নেল স্যার, হেভি অ্যাস। এই যে কর্নেল গিয়ে বৃষ্টির জল থেকে পাঁকের মতো ছাইগুলো ঘাঁটতে শুরু করলেন। বললাম, আরে ও কি করছেন? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হালদার মশাইও হাত লাগাতে যাচ্ছিলেন, কিন্তু কর্নেল তাকে নিষেধ করলেন। একটু পরে ছাইয়ের গাধার তলা থেকে কি একটা জিনিস কুড়িয়ে কর্নেল নদীর ধারে দৌড়ে গেলেন। জলে সেটা ধুয়ে পকেটে ঢুকে হাসলেন। জানতো, শ্মশানতলায় আসছিলাম পিশাচটার জন্য ওত পাততে। কারণটা পরে বলছি, তবে এবারও তুমি রহস্যের দ্বিতীয় পর্ব ফাঁস করেছ। ধন্যবাদ ডার্লিং, অসংখ্য ধন্যবাদ। হিরে উদ্ধার হয়ে গেল। বলেন কি? ওই জিনিসটা হিরে? গোলকের চিতা ছাইয়ে কে লুকিয়ে রেখেছিল? কেউ না, কেউ না। হিরেটা গিলে গোলক মারা পড়েছিল ঠিকই, কিন্তু পাকস্থলিতে হিরে পৌঁছানোর কথা নয়। গলার নলিতেই আটকে যাওয়া উচিত, কারণ হিরে খাজ কাটা ধাতু। কই দেখি। পরে দেখাবো। এবার পিশাচের জন্য ওত পাততে হবে। বটগাছের আড়ালে চলুন। বটগাছের ঝুড়ির ভেতর দিয়ে এগিয়ে গুঁড়ির আড়ালে তিনজনে বসে পড়লাম। সামনে ঝোপ জঙ্গলে ঢাকা ঢালু মাটি নদীতে নেমেছে। এখানে ওখানে বড় বড় পাথর পড়ে আছে। হঠাৎ দমকা বাতাসে উৎকট গন্ধ ভেসে এলো। নাক ঢাকলাম। চাপা স্বরে বললাম, দুর্গন্ধ কিসের? কর্নেল ইশারায় চুপ করতে বললেন। বেলা পড়ে এসেছে।
পাখিরা তুমুল হল্লা জুড়েছে। সামনে একটা পাথরের আড়ালে একটা শেয়াল এসে দাঁড়ালো। তারপর আমাদের দেখতে পেয়েই থমকে গেল। তারপর প্রায় জান্তব গলায় একটা গর্জন শোনা গেল। পিচাস পিচাস। এবার পিশাচের শরীরের খানিকটা দেখতে পেলাম। কালো লোমশ শরীর, মুখ এদিকে ঘোরাতেই শিউরে উঠলাম। একটা কষ দাঁত ছুঁচলো হয়ে বেরিয়ে আছে, অন্যটা হালদার মশাই ভেঙে দিয়েছেন বলেছিলেন। ভাঁটার মতো চোখ, ভয়ঙ্কর মুখ। পাথরটার পাশে সে বসে পড়ল। তারপর বুঝলাম সে মাটি কোপাচ্ছে, এবং যতই সে মাটি কোপাচ্ছে তত দুর্গন্ধ বাড়ছে। এ কিসের দুর্গন্ধ? তিনজন তিন দিক থেকে ঘিরে ফেলো। আগে হালদার মশাই, তারপর কর্নেল, শেষে আমি গিয়ে পিশাচকে ঘিরে ধরলাম। কর্নেল এবং হালদার মশাইয়ের হাতে রিভলভার। পিশাচ লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অবাক হয়ে দেখলাম সে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। পিশাচটা গর্জন করতেই কর্নেল বললেন, এক পা নড়লেই খুলি ফুটো হয়ে যাবে। পিশাচ নদীতে ঝাঁপ দেওয়ার আগেই হালদার মশাই এক লাফে তার সামনে গেলেন। হাল আর পিচাস, ঘুঘু দেখছো, ফান্দ দেখো নাই। কর্নেল গিয়ে পিশাচের মুখে চাঁটি মারার মতো করে বাঁ হাত চালালেন এবং হতভম্ব হয়ে গেলাম। এই যে দেখি পিশাচের মুখোশ পরা একটা লোক। চণ্ডীবাবু, গোলকের পাকস্থলীতে খাঁজ কাটা হিরে পৌঁছানোর কথা নয়। কাজেই ওর নাড়ি ভুড়ি কেটে তুলে এনে এখানে পুঁতে রোজ একবার তা কাটাকুটি করে হিরে হাতড়ানোর কোনো মানে হয় না। খামোকা রোজ ওই পচা দুর্গন্ধ জিনিসগুলো ঘাটা পণ্ডশ্রম। হালদার মশাই এক টানে কালো লোমশ আবরণ খুলে রণজয় বাবুর শ্যালক চণ্ডীবাবুকে বের করলেন। চকাশ করে একটা ছুরিও পড়ল। চিতপুরে কিনেছিল, তবে ছুরিখানা রিয়েল ছুরি। শ্রীগালটা গেল কই? পচা নাড়ি ভুড়িগুলো শ্রীগালের প্রাপ্য। চলুন চণ্ডীবাবু, এবার অন্য শ্বশুরালয়ে আপনার থাকার ব্যবস্থা হবে। বলছি স্যার, আমি হিরে চুরি করিনি। আমি হিরে চুরি করিনি স্যার, আমি হিরে চুরি করিনি। না না, হিরে নিজের হাতে চুরি করেননি। ষাঁড়ের মাথা ভাঙার ঝুঁকিও নিতে চাননি। গোলকের হাত দিয়ে কাজটা সারতে চেয়েছিলেন। আপনি অত্যন্ত ধুরন্ধর চণ্ডীবাবু। আপনার বুদ্ধির প্রশংসা করা উচিত। জন্মেজয় সিং এর ধাঁধার জট চালিয়েছিলেন আপনি, তারপর অনবদ্য আপনার পরিকল্পনা। গোলক হাতে নাতে ধরা পড়লে পাছে আপনার কারচুপি ফাঁস করে দেয়, তাই আপনি ওকে হিরেটা গিলে ফেলতে বলেছিলেন। তারপরে পিশাচ সেজে শ্মশানে ভয় দেখিয়ে লোকগুলোকে তাড়িয়ে গোলকের নাড়ি ভুড়ি কেটে এনে এখানে পুঁতেছিলেন। পিশাচ যে সত্যি সত্যি গোলকের নাড়ি ভুড়ি খেয়েছে এবং বিশেষ করে সত্যি এখানে পিশাচের আবির্ভাব হয়েছে তা এস্টাবলিশ করার জন্য শুধু রণজয় বাবুর জানলায় নয়, ফটোগ্রাফার রামবাবুর জানলাতেও হাজির হয়েছিলেন। কারণ আপনি জানতেন রামবাবু ফটো না তুলে ছাড়বেন না, তাই অতক্ষণ দাঁড়িয়েছিলেন। এতে আপনার পাবলিসিটি হবে। তবে রামবাবুর কাছে আপনার পিশাচ মূর্তির ফটো আতস কাঁচে খুঁটিয়ে দেখে বুঝেছিলাম এটা মুখোশ মাত্র। তারপর এখানে এসে দুর্গন্ধ টের পেয়েছিলাম। কথা বলতে বলতে কর্নেল আসামিকে ধরে নিয়ে যাচ্ছিলেন। এবার একটা পুলিশের জিপ আসতে দেখা গেল এবড়ো খেবড়ো রাস্তায়। জিপ এসে থামল। এক দঙ্গল পুলিশ বেরিয়ে পড়ল। একজন অফিসার সহাস্যে বললেন, তাহলে আমরা আসার আগেই পিশাচ ধরে ফেললেন কর্নেল সাহেব। শেষ দৃশ্য দেখার সুযোগ দিলেন না। বেলা থাকতে থাকতে পিশাচ এসে মাটি খুঁড়বে জানতাম না। ভেবেছিলাম সন্ধে না হলে আসবে না, কিন্তু ওর তর সইছিল না। যাকে আপনারা থানায় চলুন, আমি রাজবাড়ি হয়ে থানায় যাব।
পুলিশের গাড়ি চলে গেল। কর্নেল স্যার, হালা পিচাসের ডেরা, হোয়ার ইজ দ্যাট প্লেস? রাজবাড়িতেই রাজবাড়ির শ্যালকের ডেরা থাকা কি স্বাভাবিক নয়? রণজয়বাবুর কাছে ওর শ্যালকের ঘরের চাবি ছিল না, আমার কাছে সবসময় মাস্টার কি থাকে, তাই দিয়ে করলাম। আপনার বাকচালে মোরা রিভলভারটাও পেলাম, কয়েকটা চিঠিও পেলাম। কলকাতার এক জুয়েলারি কোম্পানি হিরে কিনতে চেয়েছিল, তাদের গতকাল এখানে আসার কথা ছিল। নিউ ধুমঘর হোটেল প্যারাডাইসে তারা অপেক্ষা করবে। দুপুরে ওখানে গিয়ে খোঁজ নিলাম, তাদের সঙ্গে চণ্ডীবাবু লাঞ্চ খাচ্ছিলেন ডাইনিং হলে। সেখান থেকে ভাগ্যিস বাড়ি ফেরেনি, তাহলে ঘরে ঢুকে সব টের পেয়ে সাবধান হয়ে যেত। যাকগে, রণজয়বাবু অপেক্ষা করছেন, হিরেটা তার হাতেই পৌঁছে দিয়ে আমার ছুটি। হীরা খান, একবার দেখাইবেন না কর্নেল স্যার? চোখ জ্বলে যাবে। ধুমঘরের রাজকাহিনীর দাঁদায় বলা আছে, পাষণ্ডের পা প্রভু ধরিস না, মস্তকে ঘা। কি চলে রে বাবা! বুঝছি। কি যে বুঝলেন তা অবশ্য বললেন না। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ধুমগড়ের পিশাচ রহস্য। গল্প পাঠে বাসুদেব কর্মকার, দীপ, মীর, বিশাল, দীপ বসু, সায়ক আমান, অগ্নি, দেবজ্যোতি ঘোষ, সোমক এবং সাক্ষ্য। শব্দগ্রহণ রিচার্ড, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে সৌম্য এবং শুভ, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, পর্ব পরিচালনায় দীপ। বেস্ট অফ সানডে সাসপেন্সে শুনছিলেন ধুমঘরের পিশাচ রহস্য। এরপর শুনবেন ইয়াজদার গীদের হিরে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্পে বর্ণিত মনস্তাত্ত্বিক সমস্যার বর্ণনা লেখকের কল্পনাপ্রসূত। মানসিক স্বাস্থ্য টিম সানডে সাসপেন্সের কাছে কোনোভাবেই ব্যঙ্গ বিদ্রুপ বা হাস্যরসের বিষয় নয়। টিম সানডে সাসপেন্স মনে করে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজনে মনোবিদ বা চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সানডে সাসপেন্সের প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারা নিছক গল্প শোনার আনন্দেই এই গল্পটি গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেলের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী ইয়াজদার গীদের হিরে। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম হয় 1930 সালের 14 অক্টোবর মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে। কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু। ছোটদের জন্য লিখেছেন প্রচুর। ভূষিত হয়েছেন বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ও অন্যান্য সম্মানে। ভূত, গোয়েন্দা এবং অ্যাডভেঞ্চার এই তিন ছিল তার অত্যন্ত প্রিয় বিষয়। আজকের গল্পে এই তিনটি বিষয়ই রয়েছে। সৈয়দ মুস্তাফা সিরাজের সৃষ্টি কর্নেল নীলাদ্রি সরকার এক ব্যতিক্রমী ও জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। আজকের গল্পে কর্নেলের চরিত্রে রয়েছেন বিশিষ্ট পরিচালক এবং অভিনেতা জয়দীপ মুখার্জি। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেলের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী ইয়াজদার গীদের হিরে। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, অর্থাৎ আমাদের প্রিয় হালদার মশাই, সবেগে ঘরে ঢুকে সশব্দে সোফায় বসলেন। অসম্ভব, অবিশ্বাস্য, অদ্ভুত। তার দুই চোখ গুলিগুলি, গোঁফের ডগা তিত্তির করে কাঁপছে। কর্নেল নীলাদ্রি সরকার চোখ বুজে কোনো দুর্লভ প্রজাতির প্রজাপতি দেখছিলেন হয়তো। বললেন,
অদ্ভুতের সঙ্গে ভূতের সম্পর্ক আছে জানেন তো হালদার মশাই? হ, ঠিকই কইছেন, ভূত, একেবারে ভূত। 34 বছর পুলিশে সার্ভিস করছি, রিটায়ার্ড লাইফে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলছি, ডেঞ্জারাস সব ক্যাশ হাতে লইছি। কাইল রাত্রে সচক্ষে দেখলাম। ভূত দেখলেন? হ, ভূত ছাড়া আর কি? নিজের একখান চক্ষু খুইলা বেসিনে রাখলো, জলে দুইয়া ফের পড়ে রইল। সে তো নকল চোখ বা নকল দাঁত অনেকেই পড়েন। দেখেন জয়ন্ত বাবু, আমি পোলাপান নই, বেসিনের জলে আমি রক্ত দেখছি। দূর, ভূতের শরীরে রক্ত থাকে নাকি? ডার্লিং, ডারউইন সাহেবের বিবর্তনবাদ ভূতের ক্ষেত্রেও খাটে। এ ভূতের রক্তও থাকতে পারে। ড্রাকুলা রক্তচোষা ভূত ছিল, তারা যেমন রক্ত খায় তেমনই রক্ত তাদের শরীরেও থাকে। আধুনিক সাহেব ভূত কিরকম চিন্তা করো। ঠিক কইছেন, লোকটা চেহারা সাহেব গো মতো। খারান, আমি সব খুইলা কইতাছি। হালদার মশাই যা বললেন তা মোটামুটি এই। গতকাল সন্ধে তিনি দমদম এলাকার এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। ফেরার পথে যশোর রোডের মোড়ে ট্যাক্সি বা বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। শীতের রাত, ঘন কুয়াশায় রাস্তায় বিশেষ লোকজন ছিল না। হঠাৎ হালদার মশাই দেখেন তার পাশ দিয়ে একটা লোক রাস্তা পেরিয়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে আইল্যান্ডের কাছে যেতেই কেউ সেখানকার একটা ঝোপ থেকে বেরিয়ে লোকটার দিকে গুলি ছুঁড়ল। অমনি লোকটা তাকে দু হাতে ওপরে তুলে আছাড় মারল, তারপর ওপারের একটা বাড়ির গেটে ঢুকে গেল। কয়েক সেকেন্ডের ঘটনা। হালদার মশাই দৌড়ে সেখানে যান। আবছা আলোয় দেখেন দলা পাকানো রক্তাক্ত একটা দেহ ফুটপাত ঘেঁষে পড়ে আছে। হালদার মশাই স্বভাব গোয়েন্দা, তিনি সেই শক্তিমান লোকটার খোঁজে ছুটলেন। গেটটা জরাজীর্ণ, তার ভেতরে হানা বাড়ির মতো একটা দোতলা বাড়ি। পাঁচিল টপকে হালদার মশাই বাড়িতে ঢোকেন। হঠাৎ দেখেন নিচের একটা ঘরে আলো জ্বলে উঠল। সাহস করে জানলা দিয়ে উঁকি মেরে দেখেন সেই লোকটা বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের মুখ দেখছে। একটা চোখ রক্তাক্ত। হালদার মশাই বুঝলেন আততায়ীর গুলি তার চোখে লেগেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটা সেই চোখটা উপড়ে নিয়ে বেসিনের ট্যাপ খুলে ধুলো। চোখের গর্ত থেকে সম্ভবত খুদে গুলিটাও টেনে বার করলো, তারপর চোখটা আবার পড়ে নিল। ভাবেন একবার কর্নেল স্যার, কি ভয়ানক দৃশ্য। আমার তো হাত পা কাঁপতাছিল। ফেরত আইসা দেখি কি জানেন, রাস্তার উপরে ভিড় জমা গেছে গিয়া। সবাই ভাবতেছে অ্যাক্সিডেন্ট ক্যাশ, গাড়িতে চাপা দিছে। কিন্তু আমি তো গুলির শব্দ শুনছি। এইটা কি কইরা উপেক্ষা করি কয়েন তো। হালদার মশাই রিভলভারটাও দেখতে পান। .22 ক্যালিবারের কালচে রঙের রিভলভারটা পড়েছিল হাত 30 দূরে ফুটপাথের উপরে। তারপর দৈবাত একটা বাস পেয়ে যান। সারা রাত ঘুমোতে পারেননি, পুলিশকে জানাতেও ভরসা পাননি। তার নিজেরও এই রহস্যের সমাধান করার লোভ রয়েছে। আসলে কি জানেন, আপনার লগে কনসাল্ট করতে এসি কর্নেল স্যার। লোকটার সাহেবের মতো চেহারা? কতকটা, মানে মরার মতো দেখতে আর কি। মাথার চুলগুলি লালচে, লম্বা এই আমার মতো, তবে রোগাও নয় মোটাও নয়। আনুমানিক বয়স? ওই জয়ন্তবাবুর কাছাকাছি হইব। তাহলে যুবক বলা চলে। হ, জয়ন্তবাবুর মতনই গোপদারি কিছু নাই। পোশাক? পোশাক হ্যাঁ, প্যান্ট আর সোয়েটার। আর সোয়েটারের রংখানা ব্লু, না 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 নেভি ব্লু। কর্নেল স্যার, এই বন্দুকখানা আনছি। 6 রাউন্ডার চীনী অস্ত্র, চোরা বেআইনি জিনিস। এইটা আমার কাছে রাখতে আপত্তি আছে হালদার মশাই? একেবারে নয়। তবে কিনা কর্নেল স্যার, এক্ষুনি এই বাড়িটা একবার চেক করণের দরকার। চলেন যাই গিয়া। হালদার মশাই উত্তেজনায় উঠে দাঁড়ালেন। সেই সময় ডোরবেল বাজল। ষষ্ঠীচরণ একটু পরে একটা কার্ড এনে বলল একজন সাহেব কর্নেলকে খুঁজছেন। কর্নেল অস্ত্রটি টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে চোখের ইশারায় ষষ্ঠীচরণকে তাকে নিয়ে আসতে বললেন।
সাহেব ভূতের পর রাজা আবার সাহেবের আবির্ভাব। কয়েক সেকেন্ড পরে স্যুট পরা রোগা লম্বা চেহারার একজন ভদ্রলোক ঘরে ঢুকলেন। সুপ্রভাত, আমি ফিরোজ শাহ মাদান, পার্ক স্ট্রিটের বিখ্যাত মাদান জুয়েলার্সের মালিক। আপনি কি হিরে চুরি নিয়ে কথা বলতে এসছেন? তাহলে আমি দেখছি ঠিক লোকের কাছে এসেছি। কি অর্থে আমাকে ঠিক লোক বললেন আমি জানি না। আপনার বাড়ির গোপন বেসমেন্টে রাখা ইস্পাতের ভল্ট থেকে 182 ক্যারেটের একটা হিরে চুরির খবর গত মাসে কাগজে সবিস্তারে বেরিয়েছিল। আপনার দাবি হিরেটি নাকি ঐতিহাসিক। হ্যাঁ, ঐতিহাসিক। কর্নেল সরকার, আপনার সঙ্গে কিছু গোপন কথা আছে। আপনার কথা এদের কাছে গোপন রাখতে পারবো না, সুতরাং আসলে 1 মাস হয়ে গেল, পুলিশ কিছু করতে পারল না। ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে লেসার রেস দিয়ে ইস্পাতের ভল্টের একটা অংশ গলিয়েছে চোর। বেসমেন্টে ঢোকার গোপন দরজার লকও গলিয়েছে, কিন্তু ওই পর্যন্তই। আপনি বলেছেন হিরেটা ঐতিহাসিক, একটু বুঝিয়ে বলবেন? পারসিক সাসানীয় বংশের শেষ সম্রাট ইয়াজদারগিদের মুকুটে এই হিরে বসানো ছিল। তিনিও আমাদের মতোই জোরাস্তেরি ধর্মাবলম্বী ছিলেন। খ্রিস্টীয় 7ম শতকে হিরাত যুদ্ধে তিনি পরাজিত হন। তার মুকুট থেকে পবিত্র হিরেটি খুলে নিয়ে পালায় তার এক অনুচর। তারপর প্রায় 1350 বছর এহাত ওহাত ঘুরতে ঘুরতে হিরেটি চলে যায় এক ব্রিটিশ সামরিক অফিসারের হাতে। তার বংশধর গত জুন মাসে নিউ ইয়র্কের নিলাম ঘরে সেটি বেচতে দেন। $12 লক্ষ আবার এক এজেন্ট সেটি কিনে নেন। কিন্তু দুঃখের কথা কি জানেন, এই অধম ফিরোজ শাহ মাদানেরই পূর্বপুরুষ সম্রাট ইয়াজদারগিদের সেই অনুচর। আমি আপনাকে প্রামাণ্য ঐতিহাসিক তথ্য দেখাতে পারি। বুঝেছি। কর্নেল, পবিত্র হিরে আপনি উদ্ধার করে দিন। এর জন্য যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। নিউ ইয়র্কের নিলাম ঘরে আপনার কোনো এজেন্ট আছে কি? হ্যাঁ আছে, তার নাম টেডি পিগার্ড। খুব বিশ্বস্ত লোক, জমি জমা সম্পত্তির কারবারি। আবার অন্যের হয়ে নিলাম ঘরে অনেক জিনিসের নিলামও ডাকেন। আমার মতো অনেক মক্কেল আছে, কিন্তু কোন জিনিস কোন মক্কেলের হয়ে নিলামে কিনতে চাইছেন বা কিনছেন তা কিন্তু পিগার্ড এবং সেই মক্কেল ছাড়া গুণাক করেও আর কেউ জানতে পারে না। হা হা হা, বুঝছি, ট্রেড সিক্রেট। একদমই তাই। এভাবে বহু রত্নই আমি পিগার্ডের কাছ থেকে কিনেছি। প্রায় 20 বছরের যোগাযোগ তার সঙ্গে। এই পবিত্র হিরে যে নিলামে বিক্রি হবে তা পিগার্ডই আমায় জানিয়েছিলেন। শুনেই তো আমি আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম। খবর পেয়ে আমি চলে গেলাম নিউ ইয়র্ক। পিগার্ডকে বললাম এই হিরে আমার চাই। তারপর রেকর্ড দামে ওই হিরে বিক্রি হলো। হিরের সঙ্গে আপনার পারিবারিক সম্পর্কের কথা পিগার্ডকে বলেছিলেন? না, বলিনি। পিগার্ড তাহলে বেশি কমিশন চেয়ে বসত। আপনার বাড়িতে আর কে কে আছেন? মেয়ে খুরশিদ, জামাই কুসরো। স্ত্রী মারা গিয়েছেন 5 বছর আগে। মেয়ে জামাই হিরের কথা জানতো, আর লোক বলতে তো আয়া, খানসামা, বাবুচ্চি, আমার ড্রাইভার আর দারোয়ান। কিন্তু পবিত্র হীরের ব্যাপারটা তাদের জানার কথা নয়। আপনার জামাই কি করে? আরে আমার দোকানের দায়িত্ব তো তার হাতেই। কলকাতায় আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই আছেন? হ্যাঁ আছেন। হিরে যে আপনার বাড়িতে আছে এবং কোথায় লুকোনো আছে সে কথা নিশ্চয়ই কেউ জানতে পেরেছিল। সেই ব্যক্তি যদি সত্যিই লেজার রশ্মি ব্যবহার করে থাকে তাহলে বুঝতে হবে সে একজন বিজ্ঞানী। অন্য কেউ এর ব্যবহার জানবে না। ব্যবহারের ঝুঁকিও আছে সাংঘাতিক। পুলিশও তাই বলছে। কর্নেল, আমি চেক বই সঙ্গে এনেছি। ফি বাবদ আপনাকে অগ্রিম দিতে চাই। আজ বিকেলের ফ্লাইটে কদিনের জন্য বাইরে যাব। দরকার হলে আমার বাড়ি বা দোকানে কুসরোর সঙ্গে যোগাযোগ করবেন। আমি তাকেও বলে যাব আপনার কথা। আমি ফি নিই না মিস্টার মাদান। আমি ডিটেকটিভও নই। ওই যে মিস্টার কে কে হালদার, উনি ডিটেকটিভ। কে হালদার মশাই, কেসটা নেবেন নাকি? কিন্তু কর্নেল, আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি কেসটা নিন। শুধু আপনি এই পবিত্র হিরে উদ্ধার করতে পারবেন। আপাতত তার দরকার দেখছি না। আপনি কবে ফিরছেন? আগামী রবিবার। ফিরে এসে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার।
মিস্টার মাদান গম্ভীর মুখে নমস্কার করে বেরিয়ে গেলে হালদার মশাই লাফিয়ে উঠে বললেন, ক্যাশটা লইলেন না কর্নেল স্যার? প্রচুর রহস্য, প্রচুর। তার চেয়েও সাংঘাতিক রহস্যের খবর আপনি এনেছেন। দাঁড়ান, তার আগে একটা ফোন করে নি। হ্যালো, কে? সুমা নাকি? আমি কর্নেল। শোনো, গত রাত্রে যশোর রোডে একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টারেস্টেড। পরিচয় পাওয়া গিয়েছে? এক সেকেন্ড, একটু লিখে নি। ওকে। কেউ কোনো তথ্য গোপন করে আমার কাছে সাহায্য চাইলে তার কেস নেওয়া আমি পছন্দ করি না। হালদার মশাই, গত রাত্রে আপনার দেখা ভূতটা যাকে আছাড় মেরেছে তার নাম জামশিদ নওরোজি। পার্সি নাম? হ্যাঁ। ভদ্রলোকের একটা কিউরিও শপ আছে, প্রত্নদ্রব্যের দোকান। তার দোকানটা মাদান জুয়েলার্সের ওপর তলায়। চলুন হালদার মশাই, ভূতের আঁকড়াটা দেখে আসা দরকার। জয়ন্ত, তুমিও চলো। দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য কয়েক কিস্তি লোভনীয় খাদ্য পেয়ে যাবে। হালদার মশাই যেখানে সেই কাণ্ডটা দেখেছিলেন সেখানে পৌঁছে প্রথমেই চোখে পড়ল ছোট্ট গেটের পাশে এক টুকরো চৌকো ফলক, তাতে লেখা হিউম্যান জিনোম রিসার্চ সেন্টার। সত্যি হানাবাড়ি, ভেতরে আগাছার জঙ্গল। কর্নেল বাইনকুলারে গেট থেকে ভেতরটা দেখছিলেন। এই কিসের গবেষণা কেন্দ্র কর্নেল? জেনেটিক্সের। এই আবার কি বস্তু? এখানে হয়তো কোনো বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র গড়া হবে, তাই আগে ভাগেই ফলকটা সেঁটে দিয়েছে। বুঝছি। দেখি ওই দোকানে নশো পাওয়া যায় কিনা। কর্নেল এগিয়ে গিয়েছিলেন একটা পান সিগারেটের দোকানের দিকে। হালদার মশাইও তাঁর পিছু পিছু এগোতেই আমি গাড়িতে গিয়ে বসলাম। একানড়ের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। বসে থাকতে থাকতে বাড়িটার দিকে তাকালাম। হঠাৎ দোতলার জানলায় একটা মুখ দেখা গেল। গোল গাল, হাসি খুশি, অমায়িক মুখ। কর্নেলকে ডাকতে যাচ্ছি এমন সময় জানলাটা বন্ধ হয়ে গেল। তার মানে বাড়িতে কেউ আছেন, কিন্তু তাহলে গেটে তালা কেন? কর্নেল ফিরে এসে সব শুনে মাথা নাড়লেন। তুমি বসন্তবাবুকে দেখেছ? শুনলাম ভদ্রলোক বদ্ধ পাগল, তাই ওর ছোট ভাই রাজেনবাবু ওকে বাড়িতে আটকে রেখে বাইরে যান। রাজেন অধিকারী নাকি ব্যাঙ্গালোরে কি চাকরি করেন, সম্প্রতি এই পৈতৃক বাড়িতে এসে উঠেছেন। কর্নেল স্যার, এই চান্স ছাড়া ঠিক নয়। কাল রাত্রিরে সচক্ষে যা দেখছি তার তদন্ত করা উচিত। খাড়ান খাড়ান, আমি ডাকতে আসি। বসন্তবাবু, ও বসন্তবাবু, আরে মিস্টার অধিকারী। হালদার মশাই, বসন্তবাবুকে ডেকে লাভ নেই। তাছাড়া পাগলের পাল্লায় পড়া কাজের কথা নয়। আসুন, আমরা আরেক জায়গায় যাব। অন্য জায়গায় জায়নের লগে তো আসি নাই। খাড়ান, গিয়া দেখি। আরে হালদার মশাই, আরে আরে হালদার মশাই, আপনি গ্রিলের খাঁজে পা রেখে বাড়ির ভেতরে কোথায় চললেন? এই সর্বনাশ! কর্নেল, হালদার মশাই করছেনটা কি? ওর কাজ উনি করুন, তুমি গাড়ি ঘোরাও। আমরা এবার যাব চন্দ্রকান্তের বাড়ি। বিজ্ঞানী চন্দ্রকান্ত? হ্যাঁ, এই হিউম্যান জেনোম নিয়ে ওর সঙ্গে একটু আলোচনা করা দরকার। বিজ্ঞানী চন্দ্রকান্তের সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। শহরের উত্তর প্রান্তে এক প্রত্যন্ত জঙ্গুলে এলাকায় তাঁর ডেরা। নিরিবিলিতে গবেষণার পক্ষে উপযুক্ত জায়গা। ওর একটি রোবটও আছে, নাম ধুন্ধুমার। গাড়িতে হর্ন দিতেই অটোমেটিক গেট খুলে গেল। চন্দ্রকান্ত হাসতে হাসতে এগিয়ে এলেন। আরে কি ব্যাপার, আজ দুজনেই একসাথে? আসুন, ড্রয়িং রুমে এসে বসুন। আমার রোবট ওই ধুন্ধুমারের আবার ভাইরাস ঘটিত রোগ হয়েছে, সে ল্যাবে রয়েছে। সিনথেটিক নয়, আজ আপনাদের ন্যাচারাল কফি খাওয়াবো। চলুন। কফি পরে হবে, আগে কাজের কথা সেরে নেওয়া যাক। তো বেশ, বলুন না। এবেলা আমার হাতে অঢেল সময়। হিউম্যান জেনোম সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে।
দেখুন, আমি তো জ্যোতি পদার্থ বিজ্ঞানের কারবারি, তবে কোনো কোনো ক্ষেত্রে আমার লাইন জেনেটিক্সের কাছাকাছি এসে পড়েছে। জিনোম তত্ত্ব কেউ কি এই পর্যন্ত বাস্তবে কাজে লাগাতে পেরেছে? না, স্রেফ তত্ত্ব। এর অপব্যবহার কি সম্ভব? বাস্তবে কাজে লাগাতে পারলে সম্ভব বই কি। যেমন যেমন সুস্থ মানুষকে অসুস্থ করা, তার শরীরের গড়ন বদলে দেওয়া। তবে সেটা কিছু খাইয়ে বা অপারেশন করেও তো করা যায়। কিন্তু ইদানিং দেখছি জেনেটিক্সের নানা তত্ত্বের উদ্ভট সব ব্যাখ্যা শুরু হয়েছে। কর্নেল একটা চুরুট জেলে ধোঁয়া ছেড়ে বললেন, জিনোম প্রকল্পের সাহায্যে কৃত্রিম মানুষ তৈরি করা সম্ভব। হ্যাঁ, তা কেউ কেউ দাবি করছেন বটে, কিন্তু মানুষ ইজ মানুষ। আপনার পয়েন্টটা কি বলুন তো? এই এলাকায় একটি হিউম্যান জিনোম রিসার্চ সেন্টার খোলা হয়েছে বা হবে, সে কথা জানেন? আপনি রাজেন অধিকারীর কথা বলছেন তো? শুনেছি আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে জেনেটিক্স বিভাগে কাজ করেছেন ভদ্রলোক। তবে ওই নামটাই শুনেছি, আলাপ হয়নি। এও শুনেছি যে ভালো মানুষ দাদার ওপর পরীক্ষা চালাতে গিয়ে তাকে পাগল করে ফেলেছেন। ব্যাপারটা কি বলুন তো? কর্নেল আগাগোড়া সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বললেন, আমি আপনার সাহায্য চাই চন্দ্রকান্ত বাবু। দেখুন, হালদার মশাইয়ের দেখা প্রথম ঘটনা, মানে ওই পার্সি ভদ্রলোককে তুলে আছাড় মারাটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু দ্বিতীয় ঘটনাটা ওর দেখার ভুলও হতে পারে। চোখ উপড়ে বেসিনে ধোয়া, রক্ত, তারপর সেই চোখ থেকে গুলি বের করা। হালদার মশাইকে তো বিলক্ষণ চিনি, তাই বলছি। গুলির শব্দ শুনেছিলেন হালদার মশাই, ঘটনাস্থলে পাওয়া রিভলভারটা তার প্রমাণ। শেভ গুলিটা হয়তো তার নকল পাথুরে চোখে লেগেছিল, কিন্তু লোকটার গায়ের জোরই আমাকে ভাবিয়ে তুলছে। আচ্ছা, এ যুগে ফ্র্যাঙ্কেনস্টাইনের কাহিনী কি বাস্তবে সম্ভব নয়? আপনি বললেন জেনোম তত্ত্ব কাজে লাগিয়ে শরীরের গড়ন বদলানো যায়, শারীরিক শক্তিও কি তাহলে বদলানো যায়? তা যায়, তবে কৃত্রিম চামড়া, পেশি, শিরা, উপশিরা, হৃৎপিণ্ড, ফুসফুস এবং কৃত্রিম রক্ত তৈরি করা সম্ভব হয়েছে। বাকি রইল কৃত্রিম মগজ। কোনো বিজ্ঞানী কি এইসব জুড়ে কৃত্রিম মানুষ তৈরি করতে পারেন না? পারেন, স্বীকার করছি পারেন। কিন্তু সেই কৃত্রিম মানুষও রোবট ছাড়া কিছুই হবে না। কারণ সেই কৃত্রিম মগজ সাধারণ মানুষের মগজের মতো স্বাধীন চিন্তা করতে পারবে না। যে তাকে তৈরি করছে তারই চিন্তা ভাবনা বা ইচ্ছে তাকে কন্ট্রোল করবে। তাহলে তাকে রিমোট কন্ট্রোল সিস্টেমে চালানো যাবে, তাই তো? 100% ঠিক। এখন কথা হচ্ছে রাজেন অধিকারী সেটা করতে পেরেছেন কিনা। মদান সাহেবের হিরে চুরি তাহলে রাজেন বাবুরই কীর্তি। জেনোম রিসার্চের জন্য প্রচুর টাকার দরকার, আর হিরেটার বিশাল দাম। ডার্লিং, তোমাকে বারবার বলেছি বাইরে থেকে যেমনটি দেখাচ্ছে ভেতরে তেমনটি নয়। চলুন না রাজেন অধিকারীর সঙ্গে আলাপটা করে আসি। যদি উনি এতক্ষণে ফিরে না আসেন, আমি তাহলে এমপিডি দিয়ে বাইরে থেকে কিছুটা ডেটা সংগ্রহ করে নেব। এমপিডি? মাল্টিপারপাস ডিটেক্টর, আমারই আবিষ্কার। ওর বাড়ির ভেতর কি কাজকর্ম হয় তার একটা হদিশ পাবো। হালদার মশাই কোনো কেলেঙ্কারি না বাঁধান, অন্তত তার অবস্থা জানার জন্য ওখানে আর একবার যাওয়া উচিত। আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। বিজ্ঞানী চন্দ্রকান্তের গাড়ি আগে, আমাদেরটা পেছনে। চন্দ্রকান্তের গাড়ি সদর রাস্তায় পৌঁছে রকেটের বেগে উধাও হয়ে গেল। আমি কর্নেলকে জিজ্ঞেস করলাম, আপনি কৃত্রিম মানুষের কথা সত্যি বিশ্বাস করেন? মানে যাকে কাল রাতে হালদার মশাই দেখেছেন? নিছক একটা থিওরি, জয়ন্ত। সেই বাড়িটার কাছে গিয়ে দেখলাম চন্দ্রকান্তের গাড়ি রাখা। গেট ঠেলে ঢুকলাম দুজনে। এবড়ো খেবড়ো রাস্তা, দুপাশে বিচ্ছিরি জঙ্গল। একটু এগোতেই চন্দ্রকান্তের গলা পাওয়া গেল। চলে আসুন কর্নেল। একটা সেকেলে হল ঘরে পা রাখলাম। দেখলাম চন্দ্রকান্তের সঙ্গে একটা রোগা হাড়গিলে চেহারার লোক দাঁড়িয়ে, পরনে গলাবন্ধ কোট আর পাতলুন, চোখে পুরু লেন্সের চশমা, মাথায় কাঁচা পাকা চুল। আলাপ করিয়ে দিই, ইনি রাজেন অধিকারী। কি সৌভাগ্য আমার! দেশে ফিরে আসার পর বিজ্ঞানী মহলে শুধু ব্যঙ্গ বিদ্রুপের পাত্র হয়ে উঠেছিলাম।
এখন দেখছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ পদার্থবিদ চন্দ্রকান্ত চৌধুরীকেও আকর্ষণ করতে পেরেছি। এবং কর্নেলের মতো একজন প্রকৃতি বিজ্ঞানীকেও। এবং জয়ন্তর মতো একজন নামকরা সাংবাদিককেও। জয়ন্তবাবু, এই প্রজেক্ট সম্পর্কে কিছু লিখুন। এদেশে এই প্রথম বেসরকারি উদ্যোগে জেনোম প্রজেক্ট। আপনার ল্যাব আছে নিশ্চয়ই? আছে, মানে সবে তৈরি করতে শুরু করেছি আর কি। আরে তাহলে জয়ন্তকে আপনার ল্যাব দেখিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলুন, ও সেইভাবে কাগজে লিখবে। দৈনিক সত্যসেবক পত্রিকায় লেখা মানেই প্রচণ্ড প্রভাব সৃষ্টি। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন, প্লিজ কাম। ল্যাবরেটরি মানেই বিদঘুটে যন্ত্রপাতি, রাসায়নিক, নানান রকম গন্ধ। এখানে তার সঙ্গে যুক্ত হয়েছে কম্পিউটার আর ভিশন স্ক্রিন, যারে রঙিন তরল পদার্থে চোবানো নানান সরীসৃপ পোকামাকড়। লেট মি এক্সপ্লেন দিস টু ইউ, আপনাকে ভালো করে বুঝিয়ে বলি। দেখুন, এইটা আমার একটা স্বপ্ন, যা সব কিছুর গতি প্রকৃতি পাল্টে দেবে। বুঝতে পেরেছেন? এই দিকটা দেখুন, এই দিকটা। হ্যাঁ, রাজেন অধিকারী বকবক করেই যাচ্ছিলেন। আমি পকেট থেকে নোট বইটা খুলে নোটস নেওয়ার ভান করে যা খুশি লিখতে থাকলাম। মাঝে দেখলাম চন্দ্রকান্ত একটা কম্পিউটারের দিকে ঝুঁকে আছেন। আধ ঘন্টা টানা বকবক করে এটা ওটা দেখিয়ে রাজেন অধিকারী যখন থামলেন, তখন আর চোখে কর্নেলকে ল্যাবে ঢুকতে দেখলাম। আমাদের গেট অবধি ছাড়তে এসে রাজেন অধিকারী বললেন, আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা। হ্যাভ আ গুড ডে। বিজ্ঞানী চন্দ্রকান্ত একটাও কথা না বলে গাড়ি নিয়ে উধাও হয়ে গেলেন। ভিআইপি রোডের দিকে যেতে যেতে জানতে চাইলাম, গোপন তদন্তের ফল বলতে আপত্তি আছে? বন্দি হালদার মশাইকে উদ্ধার করতে পেরেছি, তিনি ভোঁকাট করেছেন। কর্নেল এরপর চোখ বুজে গভীর চিন্তায় ডুবে গেলেন। দেরি করলে হালদার মশাইকে হয়তো রাজেন অধিকারী কুচি কুচি করে কেটে জারে চুবিয়ে রাখতেন। কর্নেলের বাড়ির লনে গাড়ি ঢুকিয়ে দেখি উনি তখনও ধ্যানস্থ। বললাম, বস এসে গেছি। ডার্লিং, কখনো কানমোলা খেয়েছো? কানমোলা মানে? কানমোলা খুব অপমানজনক ব্যাপার। কারো কান ধরলেই জব্দ হয়। শুধু মানুষ নয়, জন্তু জানোয়ারও। ব্যাপারটা কি? তুমি কি গাড়িতেই বসে থাকবে নাকি বেরোবে? 12টা বাজে, প্রেস ক্লাবে লাঞ্চের নেমন্তন্ন আছে। ঠিক আছে, তাহলে তুমি এসো। হালদার মশাইয়ের বন্দি হওয়া এবং কানমোলার ব্যাপারটা জানার খুব ইচ্ছে ছিল, কিন্তু জানি যথাসময় কর্নেলই সব জানাবেন। গাড়ি ঘুরিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যের দিকে একবার ফোন করেছিলাম কর্নেলকে, কিন্তু ষষ্ঠীচরণ ফোন করে জানিয়ে দিল কর্নেল বেরিয়েছেন। হালদার মশাইকেও ফোনে পেলাম না। অগত্যা বিজ্ঞানী চন্দ্রকান্তকে ফোন করলাম। জয়ন্তবাবু নাকি? গলা শুনেই লোক চেনা যন্ত্র তৈরি করেছেন নাকি? ঠিক ধরেছেন, আমার সোনিম থিওরি। আমার ঘরে যারা আসেন তাদের গলার স্বর, শব্দ উচ্চারণের ভঙ্গি সব আমি রেকর্ড করে রাখি। কম্পিউটারে সেই ডেটা অ্যানালাইজ করি, তারপর টেলিফোনের সঙ্গে কম্পিউটারের একটা কানেকশন করে দিই। ইটস ভেরি ইজি আর কি। মাল্টিপারপাস ডিটেক্টর যন্ত্রে রাজেনবাবুর বাড়ি সম্পর্কে কি তথ্য পেলেন? অ্যানালিসিস চলছে, আরও 2-1 দিন লেগে যাবে হয়তো। তবে একটা অদ্ভুত ধ্বনি তরঙ্গ ধরা পড়েছে। সেটা কোনো পার্থিব বস্তু বা প্রাণীর নয়, এইটুকু বলতে পারি। আপনি তো হালদার মশাইকে ভালোই চেনেন। খুব চিনি। রাজেনবাবুর বাড়িতে ঢুকে উনি বিপদে পড়েছিলেন। আমরা যখন ওর ল্যাবে ছিলাম তখন কর্নেল হালদার মশাইকে বন্দি অবস্থায় দেখতে পান। কর্নেলই ওকে উদ্ধার করেন। কর্নেল আমার পাশেই বসে আছেন, কথা বলুন। হ্যাঁ ডার্লিং, তখন যে কথাটা বলেছিলাম, কানমোলা, প্রতিপক্ষকে জব্দ করতে হলে তার কান ধরে ফেলবে, ভুলে যেও না। ছাড়ছি। খাপ্পা হয়ে টেলিফোনটা রেখে দিলাম। ঠিক করলাম এসব উদ্ভট ব্যাপারে কিছুতেই নাক গলাবো না। পরদিন বিকেলে অফিসে রাজেন অধিকারীর টেলিফোন পেলাম। মিস্টার চৌধুরী, খবরটা বেরোলো না তো? খুব আশা করেছিলাম। বেরোবে। বিজ্ঞাপনের চাপ খুব বেশি তো, সবসময় খবরকে জায়গা দেওয়া যায় না। আপনার সুবিধের জন্য একটা আর্টিকেল লিখে লোক দিয়ে পাঠিয়ে দেব? পাঠাতে পারেন, কিন্তু এখনই আমায় বেরোতে হবে, ফিরতে দেরি হতে পারে। নিচে রিসেপশনে দিয়ে যেতে বলবেন। না, ওটা আপনার হাতে সরাসরি পৌঁছানো দরকার। এর আগেও অনেক কাগজে রাইট আপ পাঠিয়েছি, ছাপা হয়নি। আসলে আজই কদিনের জন্য বাইরে যাচ্ছি, তাই এত তাড়া। খামে আমার নাম লিখে পাঠান, তাহলেই পেয়ে যাব।
ঠিক আছে মিস্টার অধিকারী, রাখছি। ও এক মিনিট, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি কাল সকালে কি আপনার বাড়িতে চোর ঢুকেছিল? হ্যালো। হ্যাঁ ঢুকেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? রিপোর্টারদের সোর্স বলা বারণ। রাত 10টায় অফিস থেকে বাড়ি ফিরছিলাম। রাজেন অধিকারীর কাছ থেকে কোনো আর্টিকেল আসেনি। সত্যি মুখ ফসকে চোর আসার কথাটা বলা বোকামি হয়েছে। লোকটা সতর্ক হয়ে গেছে। সল্টলেকের রাস্তা খাঁ খাঁ জনহীন। হঠাৎ দেখি প্রায় 30 মিটার দূরে একটা লোক রাস্তার মাঝখান দিয়ে আসছে। হর্ন দিয়েও তাকে সরানো গেল না। তাকে পাশ কাটানোর চেষ্টা করলাম, কিন্তু সে আবার আমার সামনে এসে দাঁড়ালো। এদিকটার রাস্তার দুধারে গাছ এবং ঝোপঝাড়। ব্রেক কষে গাড়ি দাঁড় করিয়েই দেখি লোকটার গায়ে একটা নেভি ব্লু রঙের সোয়েটার। তারপর তার চেহারার দিকে চোখ গেল। হালদার মশাইয়ের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। বুকটা ধড়াস করে উঠল। সে আমার গাড়ির সামনে এসে ঝুঁকে দাঁড়ালো। বুঝলাম গাড়িটা দুহাতে উল্টে ফেলে দেওয়ার মতলব করছে। এক লাফে গাড়ি থেকে বেরিয়ে এলাম। অমনি সে আমার দিকে এগিয়ে এলো। জল জলে নীলচে চোখে হিংস্রতার ছাপ। মুহূর্তের মধ্যে কর্নেলের কথাটা মনে পড়ে গেল। প্রতিপক্ষকে জব্দ করতে হলে তার কান ধরে ফেলবে, ভুলে যেও না। আমাকে ধরার আগেই মরিয়া হয়ে ঝাঁপ দিয়ে তার কান দুটো মোচড় দিলাম। অমনি সে নেতিয়ে পড়ল, একেবারে চিৎপাত। শটান গাড়িতে ঢুকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম। ফ্ল্যাটে ফিরেই কর্নেলকে ফোন করলাম। এই মাত্র ওই দানবটার পাল্লায় পড়েছিলাম। আপনার কথা মতো কান মুলে জব্দ করেছো তো? ভাগ্যিস আপনার পরামর্শ মনে পড়েছিল, নইলে আমিও মিস্টার নরজির মতো দলা পাকানো মাংসপিণ্ড হয়ে পড়ে থাকতাম। তোমার ওপর তো রাজেনবাবুর রাগ হওয়ার কথা নয়, উনি তো কাগজে প্রচার চান। আমি বোকার মতো ওকে ওনার বাড়িতে চোর আসার কথাটা বলে ফেলেছি, মানে হালদার মশাইয়ের কথা। হালদার মশাই গোয়েন্দাগিরি করতে গিয়ে বরাবরই বন্দী হন, সে তো জানো। এবারও মুখে টেপ সাঁটা অবস্থায় বাথরুমে বন্দী ছিলেন। হাত পা শক্ত করে বাঁধা ছিল, দরজায় পাহারা দিচ্ছিল তোমার দেখা দানো, বা আমার ভাষায় কৃত্রিম মানুষ। তার পাল্লায় পড়ে আমারও বাঁচার কথা ছিল না। দানোটা আমাকে দরজার সামনে দেখেই দুটো হাত বাড়ালো। কয়েক হাত দূরেই দোতলার সিঁড়ি। হঠাৎ দেখলাম সিঁড়ি দিয়ে নেমে আসছেন এক ভদ্রলোক। দেখে বুঝলাম রাজেনবাবুর দাদা। উনি মিটিমিটি হেসে চোখ নাচিয়ে বললেন, কান মুলে দিন ব্যাটার ছেলের, তাহলেই জব্দ হবে। আমি হাত বাড়িয়ে দানোর কান দুটো ধরে জোরে মুলে দিলাম। ব্যাস, সে জব্দ হলো। তাই কান মুলে দেওয়ার কথা বলে তোমায় সতর্ক করে দিয়েছিলাম। থ্যাঙ্কস বস, কিন্তু পুলিশকে জানাননি কেন? হালদার মশাই জানিয়েছিলেন, কিন্তু পুলিশ গিয়ে কোনো হদিশ পায়নি। মাঝখান থেকে উনি নিজেই পুলিশের জেরায় জেরবার হয়েছেন। হালদার মশাই এখন কোথায়? ফোনে পাচ্ছি না। দমদমে সেই আত্মীয়র বাড়িতে। রাজেনবাবুর বাড়ির দিকে সারাক্ষণ নজর রাখার জন্য ওখানে ডেরা পেতেছেন। তুমি কাল সকালে চলে এসো, চন্দ্রকান্তবাবুরও আসার কথা আছে। সারাটা রাত প্রায় জেগেই কাটিয়ে দিলাম। একটু শব্দ হলেই চমকে উঠছিলাম। সেই দানও যদি রাত বিরেতে হানা দেয়, তার কান মুলে দেওয়ার জন্য জেগে থাকা দরকার তো। সকাল 9:30টার সময় কর্নেলের ড্রয়িং রুমে গিয়ে দেখি উনি বিজ্ঞানী চন্দ্রকান্তর সঙ্গে কথাবার্তা বলছেন। সিনথেটিক ম্যানের ব্যাপারটা বলুন তো চন্দ্রকান্তবাবু। দেখুন, রাজেন অধিকারীর বাড়ির ধ্বনি তরঙ্গের অ্যানালিসিস করে বুঝেছি যে সেখানে আমার তৈরি শ্রীমান ধুন্ধুমারের মতোই কোনো একটা রোবট আছে, কিন্তু সে ধন্ধুর চেয়ে বহু গুণ উন্নত। তার দেহ ধাতু দিয়ে তৈরি নয়, কৃত্রিম হাড় মাংস চামড়া দিয়ে তৈরি, রাইট? একেবারে কৃত্রিম বলতেও দ্বিধা হচ্ছে। সম্ভবত মৃত মানুষের দেহকোষের ডিএনএ অণুতে কোনো প্রক্রিয়ায় কারচুপি করে এই হাড় মাংস রক্ত চামড়া ইত্যাদি তৈরি করেছেন রাজেন অধিকারী। তারপর জোড়া দিয়ে একটা মানুষ করেছেন। জেনম প্রজেক্ট তাহলে সফল করতে পেরেছেন রাজেনবাবু? পসিবলি। কাল রাতে দানোটা আমাকে শুনেছি। কান ধরলেও কেন জব্দ হয় জানেন? রোবটটি ধ্বনি তরঙ্গের সাহায্যে চালিত হয়। কানই ধ্বনি তরঙ্গের একমাত্র গমন পথ। ওর কানটা চেপে ধরলে রাজেনবাবুর রিমোট কন্ট্রোল থেকে পাঠানো ধ্বনি তরঙ্গ ওর ব্রেনে ঢুকতে বাধা পায়, আর তখনই ও নিষ্ক্রিয় হয়ে যায়। আমার ধারণা ওর কানে কোনো সূক্ষ্ম রিসিভিং যন্ত্র ফিট করা আছে।
কানে চাপ পড়লে সেটা কিছুক্ষণের জন্য অকেজো হয়ে যায়। রাজেনবাবুর দাদা বসন্তবাবু সেটা জানেন, রাইট? যেভাবে হোক জানতে পেরেছেন। চন্দ্রকান্তবাবু, হীরের কোনো খোঁজ আপনার ডিটেক্টরে পাননি? না, রাজেনবাবুর বাড়িতে কোনো হিরে নেই। আপনার ওই যন্ত্রটি কতটা দূরত্বের পরিধি খুঁজতে পারে? এই ধরুন চারদিকে 100 মিটার পরিধির দূরত্ব খুঁজতে পারে। আর ওপরের দিকে? ভার্টিক্যালি আপনি হাত তুললে যতটা উঁচু হয় তত দূর। তার মানে দোতলার কিছু ডিটেক্ট করা যায় না আপনার ওই যন্ত্রে? না, আর তাছাড়া হাতে ওটা দেখলে রাজেনবাবুর সন্দেহ হতো কিনা বলুন। এই সময় টেলিফোন বাজল। কর্নেলই রিসিভার তুললেন। হ্যালো, হ্যাঁ কে? হালদার মশাই নাকি? কোথা থেকে বলছেন? আর কি আশ্চর্য, ওখানে কেন গেলেন? বলেন কি? বসন্তবাবুকে? প্রচুর রহস্য তো। হ্যাঁ ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। গুড লাক, রাখছি। হালদার মশাই গোপালপুরন সি থেকে ট্রাঙ্ক কল করে জানালেন গত রাতে রাজেনবাবু এবং তার দানোটিকে ফলো করে হাওড়া স্টেশনে যান এবং ফলো করতে করতে গোপালপুরন সিতে পৌঁছেছেন। উঠেছেন আমার বন্ধু স্মিথ সাহেবের ওশন হাউসে। বালিয়াড়ির একটা ভাঙা ঘরের ভেতরে নাকি বসন্তবাবুকে এক পলকের জন্য দেখেছেন। নেমে গিয়ে তার পাত্তা পাননি। এদিকে রাজেনবাবু উঠেছেন লাইট হাউসের ওদিকে গ্র্যান্ড রিট্রিটে। অর্থাৎ প্রচুর রহস্য। রাজেনবাবুর রোবটটিকে জব্দ করে জেনেটিক্সের মিস্ট্রি সলভ করা যাবে। কর্নেল, চলুন চলুন চলুন, এই চান্স ছাড়া উচিত নয়, চলুন। তাছাড়া নরজি নিশ্চয়ই জানতে পেরেছিলেন কে হিরে চুরি করেছে, তাই তাকে মরতে হলো। এবার হালদার মশাইয়ের বরাতে সাংঘাতিক বিপদ না ঘটে যায়। আমাদের যাওয়া উচিত কর্নেল। হালদার মশাইকে কান মোলার পরামর্শই দিয়েছি ডার্লিং। আর চন্দ্রকান্তবাবু, আমি গেলে আপনাকে খবর দেব। শুনুন, আমি কিন্তু যাচ্ছি, এই চান্স আমি ছাড়তে রাজি নই। চন্দ্রকান্ত বেরিয়ে গেলে আমিও বেরিয়ে পড়লাম। পরদিন ব্রেকফাস্ট করে কাজে বেরোতে যাচ্ছি, এমন সময় কর্নেলের ফোন। তৈরি থাকো, আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। মানে কি ব্যাপার? আমরা গোপালপুরন সি রওনা হব। কেন? এইমাত্র মাদান সাহেবের জামাই কুসরু এসেছিলেন। আজ ভোরবেলায় গোপালপুরের বিচে তার শ্বশুরমশাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ট্রাঙ্ক কলে লালবাজার মারফত খবর দিয়েছে। মার্ডার নাকি? সে আর বলতে, ঘাড় মোটকে মারা হয়েছে। সেই শয়তান দানোটা? তৈরি থেকো, যাচ্ছি। বাসে পুরী, সেখান থেকে ফের বাসে চিল্কা রেল স্টেশন, তারপর ট্রেনে গঞ্জাম জেলার ব্রহ্মপুর থেকে গোপালপুর অনসি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 10টা বাজল। উঠলাম সমুদ্রের ব্যাকওয়াটারের দিকে স্মিথ সাহেবের ওশন হাউসে। বাড়ির ওপরতলায় 2টো সুইট। একটা হালদার মশাই ভাড়া নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সেই দরজায় তালা আঁটা। পরিচারিকা মারিয়াম্মাকে কর্নেল জিজ্ঞেস করলেন, শুনলাম বিচে নাকি আজ খুন হয়েছে? হ্যাঁ স্যার, বিভৎস দৃশ্য। শয়তান ছাড়া এই কাজ কার হতে পারে? মাথাটা মুচড়ে পিঠের দিকে ঘুরিয়ে দিয়েছে। জেলে বস্তিতে শুনেছি গতকাল সন্ধেয় ওরা একটা অদ্ভুত পাখিকে সমুদ্রের দিক থেকে উড়ে আসতে দেখেছে। পাখিটার ডানা নাকি বিশাল। লাইট হাউসের উধারে বালির টিলার দিকে পাখিটা নেমেছিল। শয়তান ছাড়া আর কিছুই নয় স্যার। উনি চলে গেলে কর্নেলকে জিজ্ঞেস করলাম, পাখির গল্পটা বিশ্বাস করলেন? হ্যাঁ করলাম। হালদার মশাই পাখিটার পাল্লায় পড়লেন কিনা ভাবছি, এখনো ফিরলেন না। যাই হোক, চলো বেরোনো যাক। এত রাতে কোথায় বেরোবেন? কাজ আছে একটা। দরজায় তালা এঁটে বেরিয়ে পড়লাম। রাস্তা জনমানব শূন্য, ল্যাম্পপোস্টগুলোও দূরে দূরে। দানোটা কখন কোথায় এসে ঝাঁপিয়ে পড়বে বলা যায় না। ভয়ে ভয়ে হাঁটছিলাম। মিনিট 20 হাঁটার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা যাচ্ছিটা কোথায়? ওই যে আলোটা দেখতে পাচ্ছ, ওখানে। হঠাৎ একটা ছোট্ট ঢিল এসে আমার গায়ে লাগলো। ভীষণ চমকে উঠলাম। কর্নেল, কেউ ঢিল ছুঁড়ল। কথাটা বলা মাত্র পরপর কয়েকটা ছোট ছোট ঢিল এসে পড়ল। কর্নেল টর্চের আলো ফেলা মাত্র ঢিল ছোঁড়া বন্ধ হয়ে গেল। কেউ কোথাও নেই। কর্নেল চাপা গলায় বললেন, দৌড়তে হবে, কুইক। কর্নেল এবার সত্যিই দৌড়তে শুরু করলেন। আমিও ভ্যাবাচাকা খেয়ে ওকে অনুসরণ করলাম।
শুনতে পেলাম পেছনে বিকট গলায় কেউ হাসছে। খানিক দৌড়ে সেই আলোর কাছে পৌঁছে দেখি গাছপালার আড়ালে একটা বাড়ি এবং গেটে বন্দুক হাতে পুলিশ। বুঝলাম থানায় এসেছি। একজন অফিসার একটা ঘরে বসেছিলেন। কর্নেলকে দেখেই উঠে দাঁড়ালেন। হ্যালো ওল্ড বস। আলাপ করিয়ে দিই, ইনি জয়ন্ত চৌধুরী, বিখ্যাত সাংবাদিক, আর ইনি ইন্সপেক্টর সুখরঞ্জন দাস। দেরি দেখে ভাবছিলাম ওশান হাউসে গিয়ে খোঁজ নি, কোনো অসুবিধা হয়নি তো? একদমই না। আচ্ছা মিস্টার দাস, সেই চিঠিটা একটু দেখতে পারি? দাঁড়ান দাঁড়ান, এই যে। দেখলাম ফাইলের ভেতরে একটা কাগজে সাঁটা অজস্র কুচি, তাতে কিছু লেখা আছে। কর্নেল আতশ কাঁচ হাতে ঝুঁকে পড়লেন। এই কুচিগুলো গ্র্যান্ড রিট্রিট হোটেলের ওদিকে নিচু জমিতে পড়েছিল। শিশিরে অধিকাংশই চুপসে গিয়েছে, আর পড়ার উপায় নেই। তবে এটুকু বোঝা যায় যে মিস্টার মদানকে কেউ এখানে আসতে বলেছিল। ভদ্রলোককে মার্ডার করার জন্যই ডেকেছিল। জুয়েল ফেরত দেওয়াটা ছল। কিন্তু ঘাড় মোটকে খুন সম্পর্কে আপনার ধারণা কি? ভূতের কীর্তি বলে রটেছে। আগের রাতে নাকি প্রকাণ্ড এক পাখিকে উড়ে আসতে দেখেছে জেলেরা। পোস্টমর্টম রিপোর্ট বলছে ঘাড় মোটকে মানে মুন্ডুটাকে মুচড়ে ঘুরিয়ে খুন করেছে। সাংঘাতিক জোর আছে খুনির গায়ে। বুঝেছি মিস্টার দাস, কাল সকাল 8টা নাগাদ বিচে অপেক্ষা করব। আপনি দেখিয়ে দেবেন কোথায় মিস্টার মাদানের বডি পড়েছিল। অবশ্যই। আর এই যে গ্র্যান্ডের গত 3 দিনের আবাসিকদের লিস্ট। এতে আপনার বলা নামের কেউ নেই। 21 নম্বর ডাবল সুইটে 2জন ভারতীয় আছেন, একজন মঈনুদ্দিন আহমেদ এবং অন্যজন তার গোয়ানিজ বন্ধু পিটার নাজারেত। দুজনেই ব্যবসায়ী। নাজারেত খুব অসুস্থ, একদম শয্যাশায়ী। আচ্ছা, আহমেদের মুখে দাড়ি আছে কি? আছে। ও হ্যাঁ, আপনার সন্দেহভাজন লোক দুটো এখানকার কোনো হোটেলে ওঠেনি। তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, তবে কারোর বাংলো বা বাড়িতে খুঁজতে সময় লাগবে। আবার এমনও হতে পারে তারা মিস্টার মদানকে খুন করেই চলে গেছে। আমাদের হালদার মশাইয়ের খবর নিয়েছেন? আজ দুপুরেই থানায় এসেছিলেন। আপনি আসছেন কি না জানতেই এসেছিলেন, কিন্তু উনি তো ওশান হাউসেই আছেন। আছেন, তবে দেখা হয়নি। ওকে নিয়ে একটু দুর্ভাবনা হচ্ছে মিস্টার দাস। খুব অ্যাডভেঞ্চার প্রবণ মানুষ তো, কোনো বিপদে না পড়েন। সেটা ওনার কথাবার্তা শুনেই বুঝেছি। এনিওয়ে, আমরা নজর রাখছি চারপাশে। ফেরার পথে কর্নেল অন্য রাস্তা নিলেন। এটা পিচ মোড়া, সুন্দর রাস্তা, দুপাশে ল্যাম্পপোস্ট। বললেন, ওই রাস্তাটা শর্টকাট ছিল, বুঝলে? এই রাস্তায় ওশান হাউস অনেকটা দূরে, কিন্তু এই শীতের রাতে ভূতের ঢিল খেতে আমার আপত্তি আছে। ভূত টুত কিছুই নেই। রাজেনবাবু সেই দানকে লেলিয়ে দিয়েছিলেন। একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে না? তা হচ্ছে, মাদান সাহেবের বাড়ির তলায় ইস্পাতের লুকোনো ভল্ট গলিয়ে চুরি হয়েছে। তাছাড়া লেজার অস্ত্র দূর থেকে প্রয়োগ করা যায়। দানোটা তোমাকে কান মোলার সুযোগই দেবে না। এই জয়ন্ত, এই সর্বনাশ করেছে। শিগগিরই রাস্তার ধারে ওই ঝোপের আড়ালে চলো, কুইক। আরে হচ্ছেটা কি? ওই দেখো, গাছের আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। কোথায়? ওই দেখো, চলে যাচ্ছে। দেখলাম আন্দাজ 30 মিটার দূরে রাস্তার বাঁকে একটা আবছা মূর্তি মিলিয়ে যাচ্ছে। মূর্তিটা যেন রাস্তার উপর দিয়ে ভেসে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কপালে দুর্ভোগ আছে ডার্লিং, আবার বালি, জঙ্গল আর টিলাডিং হতে হবে। এসো। কিন্তু কর্নেল, ও কে? সেই দানোটা বলেই তো মনে হলো। ঝুঁকি নেওয়ার উদ্দেশ্য সফল হয়েছে। মিস্টার মাদানকে মেরে রাজেন অধিকারী যে গোপালপুর ছেড়ে চলে যাননি, এইটা জানা গেল। কেন যাননি সেটা জানা গেলেই রহস্যের সমাধান হবে। ইয়াজদার গিদের হিরেও উদ্ধার করতে পারবো। বালিয়াড়ি, জঙ্গল এবং একটা আস্ত বালির পাহাড় ডিঙিয়ে যখন ওশান হাউসে পৌঁছলাম, তখন আমাদের অবস্থা শোচনীয়। হালদার মশাইয়ের সুইটে তেমনই তালা আঁটা। কোনো রকমে জুতো খুলে বিছানায় গড়িয়ে পড়লাম। ঘুম ভাঙল কর্নেলের ডাকে। গুড মর্নিং। কাল রাতের বাড়িটা দেখে এলাম, মানে যার সামনে দানোটা দাঁড়িয়েছিল। ওড়িশার এক প্রাক্তন মন্ত্রীর বাংলো বাড়ি সেটা। বাড়িতে এমন কেউ আছে যার ঘাড় মটকাতে গিয়ে থাকবে। কোনো কারণে সুযোগ পায়নি, তাই তাকে রাজেন অধিকারী সরিয়ে নিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, রিমোট কন্ট্রোলের সাহায্যেই। বাথরুম থেকে বেরিয়ে দেখি মারিয়াম্মা ব্রেকফাস্ট এনেছে।
কর্নেল টোস্ট চিবোতে চিবোতে বললেন, বাংলো বাড়ির দরজায় তালা। পরে খোঁজ নেব কে আছে ওখানে। প্রাক্তন মন্ত্রী ভদ্রলোক কদাচিৎ আসেন শুনলাম। এলে ওর লোকজন সঙ্গে থাকে, কেউ নেই। সম্ভবত ওর কোনো পরিচিত লোক এসে থাকবে, তবে যেই হোক তাকে সাবধান করে দেওয়া উচিত। কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর সুখরঞ্জন দাস এলেন। বিচে নিয়ে গিয়ে আমাদের দেখালেন কোথায় মিস্টার মাদানির মৃতদেহ পড়েছিল। কর্নেল বাইনকুলার দিয়ে বিশাল টিলাগুলো দেখছিলেন। হঠাৎ হন্তদন্ত হয়ে এগিয়ে একটা টিলা বেয়ে ওপরে উঠে গেলেন। আমরাও তার পিছু পিছু গেলাম। ছাপগুলো লক্ষ্য করুন, পশ্চিম দিকের ঢাল থেকে ছাপগুলো উঠে আসছে। স্বাভাবিক চড়াইয়ে ওঠার ছাপ, ওদিকে বালি জমাট। এবার নেমে যাওয়া ছাপগুলো দেখুন। বিচের দিকটা ঢালু, বালি নরম, ক্রমশ স্টেপিংয়ের দূরত্ব বেড়েছে, ছাপও গভীর হয়েছে। বাঁদিকে কোনাকুনি নেমে গেছে ছাপগুলো। স্পষ্ট বোঝা যাচ্ছে ভদ্রলোক দৌড়ে নেমেছিলেন। কিন্তু বাঁদিকে কোনাকুনি কেন? চূড়োয় এসে কাউকে দেখতে পেয়ে পালিয়ে যাচ্ছিলেন? ডান দিকে দেখুন, ওখানে কেউ দাঁড়িয়েছিল। মাই গুডনেস, সে এক লাফে প্রায় 30 ফুট নিচে পড়েছে। এই দেখুন, গভীর দুটো ছাপ। ডেড বডির দূরত্ব এখান থেকে আরো 30 ফুট। জোয়ারের জল ওখান পর্যন্ত আসে না, তার মানে সে দ্বিতীয় লাফে মিস্টার মাদানকে ধরে ফেলেছে। অস্বাভাবিক লং জাম্প। কর্নেল, এমন লং জাম্প অলিম্পিকের মেডেল জয়ী খেলোয়াড়ই দিতে পারে। আপনি বলতে চাইছেন খুনি কোনো খেলোয়াড়? খেলোয়াড় বই কি, সাংঘাতিক খেলোয়াড়। চলো এবার ফেরা যাক। আপনারা যান, আমাকে আরেক জায়গায় যেতে হবে। পরে যোগাযোগ করছি। সি ইউ। আমি আর কর্নেল বিচ ধরেই হাঁটছিলাম। বিচের মাথায় পাথরে তৈরি ঘর বাড়ির ধ্বংসস্তূপ। হঠাৎ একটা ভাঙা ঘরের জানলায় কাউকে উঁকি মারতে দেখলাম। গোলগাল হাসি খুশি মুখ। মনে পড়ল রাজেন বাবুর বাড়ির জানলায় এই মুখটাই দেখেছিলাম। কর্নেল, ওই দেখুন রাজেন বাবুর দাদা। ওর কাছে জানা দরকার উনি এখানে কেন এসেছেন। আমি পাগলকে বড্ড ভয় করি। তুমি ইচ্ছে করলে ওর সঙ্গে আলাপ করতেই পারো। যাও, চলে যাও। আমি ভাঙা পাথুরে ঘরটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও বসন্তবাবুর পাত্তা পেলাম না। দেওয়ালের ফাঁক দিয়ে এক পলকের জন্য দেখলাম বসন্তবাবু ওপাশের একটা পোড়ো জমির পাশে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেলেন। পাগলের পিছনে দৌড়ানোর কোনো মানে হয় না। বিচে ফিরে কর্নেলকেও দেখতে পেলাম না। অদ্ভুত মানুষ। খানিকটা হেঁটে জেলেদের নৌকোর কাছে পৌঁছলাম। আমার ঘরের চাবি কর্নেলের কাছে। ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই মিস্টার স্মিথের কাছে আছে, কিন্তু ঘরে বসে থাকাও অর্থহীন। বিচ এখন প্রায় ফাঁকা। দূরে বাচ্চাদের দল হুল্লোড় করতে করতে সমুদ্রে নামছে। এবার ভাঙা কুঠি বাড়িগুলোর দিকে তাকাতেই চোখে পড়ল পাথরের স্তূপের আড়াল দিয়ে কেউ গুঁড়ি মেরে কোথাও যাচ্ছে। বসন্তবাবু নন তো? মরিয়া হয়ে উঠলাম। ভাঙা ঘরের ফোকর দিয়ে গোলে সাবধানে এগোচ্ছিলাম। হঠাৎ দেখি একটা ঘরের বালিতে এক টুকরো কাগজের চিরকুট পাথর চাপা দিয়ে রাখা আছে। তুলে দেখি আঁকা বাঁকা ইংরেজি হরফে লেখা, আজ রাত 10টায় এখানে আসুন, দেখা হবে। চিঠিটা সেই অবস্থাতেই রেখে একটা ভাঙা দেওয়ালের আড়ালে বসে পড়লাম। এখান থেকে ওই ঘর আর বিচ চোখে পড়ে। ঘণ্টাখানেক পর বিচের দিক থেকে একটা লোককে উঠে আসতে দেখলাম। পরনে জিন্স আর জ্যাকেট। বয়স আন্দাজ 30-32। লোকটা ঘরের কাছে এসে উকি ঝুঁকি মারতেই এক লাফে সামনে দাঁড়ালাম। লোকটা চমকে আমতা আমতা করতে লাগলো। এই পাথরের বাড়িগুলো ভারী অদ্ভুত। কে তৈরি করেছিল জানেন? আপনি কে? ট্যুরিস্ট। আপনিও কি ট্যুরিস্ট? ওখানে একটা চিঠি ছিল, সেটা নিতে কি আপনি এসেছেন? চিঠি? কি বলছেন আপনি? ঠিক বলছি, চিঠিটা আমি দেখেছি। এবার আপনি কে সেটা বলুন তো। আরে আরে আরে, সেম সাইড হয়ে যাচ্ছে ডার্লিং। আলাপ করিয়ে দিই, ইনি মাদান সাহেবের জামাই মিস্টার কুসরো। আর মিস্টার কুসরো, ইনি আমার স্নেহভাজন বন্ধু সাংবাদিক জয়ন্ত চৌধুরী। হ্যাঁ, সত্যি বলতে কি আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। যাই হোক, সেই ভদ্রলোক একটা চিঠি রেখে গিয়েছেন, এই দেখুন। চিঠিটা আমার কাছে থাক। মিস্টার কুসরো, রাত 9টা নাগাদ ওশান হাউসে আমার সঙ্গে দেখা করবেন, তারপর সব ব্যবস্থা হবে। আর একটা কথা, আপনি নিচের দিকে না গিয়ে সদর রাস্তা ধরে বাংলোয় যান।
সাবধানে যাবেন। কুসরো চলে গেলে কর্নেলকে জিজ্ঞেস করলাম, শ্বশুরের মতো এবার জামাইকেও চিঠির ফাঁদে ফেলা হচ্ছে, তাই তো? ওসব কথা ছাড়ো, বসন্তবাবু কোথায় গেলেন? রাস্তার ওপাশে। মিস্টার কুসরো শ্বশুরের ডেড বডি নিতে এসেছেন। হ্যাঁ, প্রাক্তন মন্ত্রী ওর বাবার বন্ধু, তার সাহায্যে আর্মির হেলিকপ্টারে মাদান সাহেবের বডি সকালেই কলকাতা পাঠানো হয়েছে। কুসরো যাননি, আমি ওকে একটা দিন থেকে যেতে বলেছি। উনি মন্ত্রীমশাইয়ের বাংলোয় উঠেছেন, ভালোই করেছেন। আমাদের প্রিয় বিজ্ঞানী চন্দ্রকান্ত চৌধুরীর সান্নিধ্যে থাকলে উনি নিরাপদ থাকবেন। চন্দ্রকান্ত বাবু ওই বাংলোয় উঠেছেন নাকি? হ্যাঁ, চলো, ওনাকে ওশান হাউসে বসিয়ে রেখে এসেছি। আমি যখন বসন্তবাবুর পেছনে ছুটছিলাম তখন আপনি বাংলোয় চলে গিয়েছিলেন, রাইট? কিন্তু এমন কি ঘটেছিল যে আপনাকে বাংলোর দিকে ছুটতে হয়েছিল? বাইনোকুলারে দেখেছিলাম বিজ্ঞানী ভদ্রলোক ওর ডিটেক্টর যন্ত্র দিয়ে ব্যাকওয়াটারের দিকে ঘুরঘুর করছেন, তাই ওর কাছে না গিয়ে পারলাম না। গত রাতে দানোটা বাংলোয় ঢুকতে পারেনি, কারণ বিজ্ঞানী মশাই মারাত্মক কিসব রশ্মি দিয়ে বাংলোটাকে ঘিরে রেখেছিলেন। কিন্তু হালদার মশাই? জানি না। ওশান হাউসের দোতলায় আমাদের ঘরে গিয়ে দেখি বিজ্ঞানী প্রবর ইজি চেয়ারে হেলান দিয়ে পা ছড়িয়ে ঝিমোচ্ছেন। আমাদের পায়ের আওয়াজে তড়াক করে উঠে বললেন, ও আপনারা আসুন আসুন, হিরে আছে? শিওর শিওর। জয়ন্তবাবু, হিরে উদ্ধার হলে আপনাকে একটা রোমহর্ষক স্টোরি দেব। দৈনিক সত্যসেবক পত্রিকায় বেরোলে একেবারে হইচই পড়ে যাবে। হিরেতে এক ধরনের রশ্মি আছে যা প্রাণীর দেহকোষে পরিবর্তন ঘটাতে পারে। হিরে ঠিক যেভাবে কাজ কাটতে পারে। কিন্তু হিরেটা আছে কোথায়? আই এম শিওর এই ব্যাকওয়াটারের কাছাকাছি কোথাও আছে। ডিটেক্টরে আমি সাড়া পেয়েছি, কিন্তু সঠিক জায়গাটা খুঁজে বার করতে পারলাম না, এটাই সমস্যা। হিরেটা এখানে এলো কি করে? আনলো কে? আর কেনই বা আনলো? তা জানি না মশাই, ওসব কর্নেল জানেন বলেই আমার ধারণা। চন্দ্রকান্তবাবু, মিস্টার কুসরো বাংলোয় ফিরে গিয়েছেন। লাঞ্চের সময় হয়ে এলো, উনি আপনার জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ, উঠি। চন্দ্রকান্ত বেরিয়ে গেলে আমরাও লাঞ্চ সেরে নিলাম। কর্নেল বললেন একটা মিলিটারি জিপ আসবে আমাদের নিতে। সত্যি সত্যি একটা জিপ এসে আমাদের নিয়ে গেল আর্মি অফিসার্স বাংলোতে। সুদৃশ্য লনে বসে একজন অফিসার পাইপ টানছিলেন। কর্নেল আলাপ করিয়ে দিলেন, কর্নেল পরমজিৎ সিং। উনি আমাদের অভিবাদন জানিয়ে বললেন, হ্যালো কর্নেল, পুরনো রেকর্ডে আপনার দেওয়া নামটা পাওয়া গেছে। হ্যাঁ, ভদ্রলোক সোলজার্স ক্যান্টিনে ফুড সাপ্লায়ার ছিলেন। অসুস্থতার জন্য বিজনেস গুটিয়ে কলকাতা ফিরে যান। ওশান হাউসের মিস্টার স্মিথের কাছে কথায় কথায় জানতে পারি ওই নামের ভদ্রলোক একসময় এখানে ছিলেন, ফুড কন্ট্রাক্টরি করতেন। ধন্যবাদ কর্নেল সিং, অসংখ্য ধন্যবাদ। কর্নেল সরকার, রেয়ার প্রজাপতি ধরতে আপনি যে গোপালপুরে আসেননি সে কথা তো বুঝতেই পারছি। হয়তো আপনি এসেছেন আমাদের প্রাক্তন ফুড সাপ্লায়ারকে ধরতে। উনি কি মিস্টার মদানের মার্ডার কেসে ইনভলভড? না না, উনি অত্যন্ত সদাশয় পরোপকারী মানুষ। তাহলে ব্যাপারটা একটু খুলে বলুন না। যথা সময়ে জানাবো। কিছুক্ষণ গল্পগুজব করে আমরা উঠে পড়লাম। মিলিটারি জিপ আমাদের লাইট হাউসের কাছাকাছি পৌঁছে দিয়ে চলে গেল। কর্নেল চোখে বাইনকুলার দিয়ে বালির টিলাগুলো দেখছিলেন। আমি আর থাকতে না পেরে প্রশ্ন করলাম, সেই ফুড সাপ্লায়ার ভদ্রলোকটি কে? বসন্ত অধিকারী। কি বলছেন আপনি? ঠিকই বলছি, বসন্তবাবু বদ্ধ পাগল নন। তবে মাথায় একটু গন্ডগোল ঘটেছে, সেটা ঠিকই। এই এলাকা ওনার নখদর্পণে। কাল রাত্রিরে উনি ভূত হয়ে আমাদের দিকে ঢিল ছুঁড়ছিলেন। আমাদের মানুষ মজা করার সুযোগ পেলে ছাড়েন না। কিন্তু আমরা যাচ্ছিটা কোন চুলোয়? ধৈর্য ধরো জয়ন্ত, আপাতত এই টিলায় ওঠা যাক। উঠলে? হ্যাঁ, এবার ওই বাঁদিকে। হ্যাঁ, ওইদিকে একটা হোটেল আছে। তুমি এখানে বসে লক্ষ্য রাখো। যদি দেখো শেরওয়ানি টুপি পরা কোনো মুসলিম ভদ্রলোক এবং তার সঙ্গী বিচে নামছেন, তুমি গিয়ে ওদের সঙ্গে ভাব জমাবে, কথায় কথায় আটকে রাখবে। আমি সেই সুযোগে হোটেলে ঢুকে সুইটে হানা দেব। বুঝেছ? আমি এগোলাম। কর্নেল হন হন করে সোজা এগিয়ে কোথায় একটা চলে গেলেন। শীতের বেলা পড়ে আসছিল। কিছুক্ষণ পরেই দেখি সেই মুসলিম ভদ্রলোক আর তার সঙ্গী বিচের ওপর দ্রুত পায়ে এগোচ্ছেন। গত রাতে থানায় এদের নাম শুনেছি, মঈনুদ্দিন আহমেদ আর পিটার নাজারেথ। কর্নেলের দৃষ্টি এদের উপর কেন? আমিও বিচে নামলাম। এদিকটা খাঁ খাঁ করছে, বাঁদিকে সমুদ্র গর্জন করছে। ওদের দিকে এগিয়ে গেলাম। দুটো টিলার মাঝখানে সরু খাঁড়ি পেরিয়ে ওরা ডান দিকে অদৃশ্য হলেন।
আমিও খাঁড়ি পেরিয়ে ডান দিকে ঢুকলাম। দেখি বালিয়াড়িতে একটা পাথরের ঘর অর্ধেক ডুবে আছে, ছাদ ধসে পড়েছে তার। মঈনুদ্দিন আর পিটার ন্যাজারেথ সেখানে ঢুকে গেলেন। হঠাৎ একটা আর্তনাদ ভেসে এলো, আর তারপর কেউ খ্যানখ্যানে গলায় চিৎকার করলো। আবছা আলোয় দেখলাম ঘরের মেঝেতে বালির মধ্যে একটা লোককে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছে, তার হাত দুটো পিঠের দিকে করে বাঁধা। লোকটা আর কেউ নয়, আমাদের হালদার মশাই। পিটার ন্যাজারেথ তার পিঠের কাছে দাঁড়িয়ে চুল খামচে ধরে আছে, আর মঈনুদ্দিন সামনে দাঁড়িয়ে শাসাচ্ছে, স্পিক দ্য ট্রুথ, সত্যি না বললে খতম করে দেব। আর সহ্য করতে পারলাম না, এক লাফে ঘরের মধ্যে ঢুকে পড়লাম, ঝাঁপিয়ে পড়লাম মঈনুদ্দিনের ওপর। তারপর তার টুপি খসে পড়ল, সে হুঙ্কার দিল। ন্যাজারেথ দেখি অমনি বালিতে গর্ত খুঁড়তে শুরু করলো। মঈনুদ্দিনের দাড়ি খামচে ধরতেই উপড়ে হাতে চলে এলো। এ তো রাজেন অধিকারী। তার মানে ন্যাজারেথ হলো সেই দানব, অর্থাৎ কৃত্রিম মানুষ। আমি লাফ দিয়ে তার কান ধরতে গেলাম, কিন্তু কান মলে দেওয়ার আগেই সে আমাকে ঠেলে বালির ওপর ফেলে দিল। রাজেন অধিকারীও সেই সুযোগে আমার বুকের ওপর বসলো, মুখে নিষ্ঠুর হাসি। পকেট থেকে একটা খুদে কালো বোতামের মতো জিনিস আমার কপালে সাঁটিয়ে দিল। মনে হলো আমি অতল শূন্যে তলিয়ে যাচ্ছি। জ্ঞান ফিরতে বুঝলাম আমার কোমর পর্যন্ত বালিতে পোঁতা এবং হাত দুটো পেছনে বাঁধা। যন্ত্রণাটা টের পেলাম, সব কথা মনে পড়ল। ঠান্ডায় জমে যাচ্ছি। কোনো ক্রমে ডাকলাম, হালদার মশাই, বলে আপনি ঠিক আছেন? 24 ঘন্টা পোতা আসিস হয়তো বাবু, পায়ে একটু শক্তি নাই। আপনাকে কোথায় ধরেছিল? ওই সি বিচে কাইল রাত্রিরে ফলো কইরাই বিপদ বাড়াইছি। শোনেন বাইরে ধূপধাপ শব্দ হইতেছে। একদম চুপ কইরা থাকেন, চক্ষু খুলবেন না। চোখ বন্ধ করার আগে দেখি ধূপধাপ শব্দ করতে করতে দুজন লোক এগিয়ে আসছে। একজনের কাঁধে মড়ার মতো কেউ ঝুলছে। দুজনকেই চিনলাম, রাজেন অধিকারী আর তার দানু। রাজেন অধিকারী ঘরে ঢুকেই হুঙ্কার দিল আগের মতো। অমনি দানুটা কাঁধ থেকে মড়া নামিয়ে বালিতে গর্ত খুঁড়তে লাগলো। বুঝলাম রাজেন অধিকারী বিশেষ ধ্বনি তরঙ্গের মাধ্যমে হুকুম জারি করে। দানো সেই মড়াটাকেও কোমর পর্যন্ত পুঁতে ফেলে হাত দুটো পেছনে বাঁধল। বুঝলাম সে মড়া নয়, তাকে আমি চিনি, বসন্ত বাবু। রাজেন অধিকারী তার সামনে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, হিরে কোথায় লুকিয়ে রেখেছ? কোথায় লুকিয়ে রেখেছ হিরে? না বলা পর্যন্ত এই অবস্থায় থাকবে। হিরে হিরে পাগলামি খুঁচিয়ে দেব। বলো হিরে কোথায়? হিরে কোথায়? বলবো না। না বললে দাদা বলে আর খাতির করব না। আমি তোর সত্যিকারের দাদা নাকি? বেশি জাঁক দেখাস নে রাজু। যখন বাপ মা মরা তুই ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিলি, তখন তোকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে মানুষ করেছিলাম। বেটা অকৃতজ্ঞ। বেশি কথা বললে টাম্বকে বলবো, ও তোমার মুন্ডু মুচড়ে নেবে। ওরে হতভাগা, দাঁড়া তোর বাপকে ডাকছি, দাঁড়া। দেখবি তোর বাপকে ডাকবো, দেখবি। এই প্রমথ, তোমার এই হতচ্ছাড়া পুত্রটিকে এসে একটু শায়েস্তা করো তো দেখি। চুপ করবে তুমি? বলো হিরে কোথায় লুকিয়ে রেখেছো বলো। হিরে তোর বাপের? নাওরোজির সাথে চক্রান্ত করে মিস্টার মাদানের হিরে চুরি করেছিলি, তারপর ওই ভূতটাকে দিয়ে নাওরোজিকেও খতম করলি, শেষে মিস্টার মাদানকেও মারলি। হ্যাঁ রে, তোর পাপের ভয় নেই? তুমিও কম পাপি? হ্যাঁ, আমার ল্যাব থেকে হিরে চুরি করে মাদান সাহেবকে চিঠি লিখে বলেছিলে এখানে আসতে। এবার মাদান সাহেবের জামাইকে হিরে ফেরত দেওয়ার চক্রান্ত করেছ, সে খবরও আমি রাখি। বলো হিরে কোথায় রেখেছো বলো। বসন্ত বাবু, হিরে খান মাদান সাহেব রে
কলকাতায় দিয়া দিলেই তো পারতেন। তাহলে এই ব্যাটার ছেলে রাজু ঠিক টের পেয়ে যেত। সেই জন্যই তো গোপালপুরে আসতে বলেছিলাম, আমার চেনা জায়গা। কিন্তু দেখছি আপনাকেও জ্যান্ত পুঁতেছে। আপনাকে এই রাজু, এই লোকটা কে রে? কে কেন পুতলি? রাজেন অধিকারী আবার হুঙ্কার ছাড়লেন। সঙ্গে সঙ্গে টাম্বো নামে সেই দানো হালদার মশাইয়ের চুল খামচে ধরল। আরে বাবা, শেষবারের মতো বলছি, হিরে কোথায়? দাঁড়া 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 দাঁড়া, আগে তোর বাপকে ডাকি। সে রাত বিরেতে পাখি হয়ে সমুদ্রের উপর চক্কর মারে, আমি নিজে চোখে দেখেছি। এই দাঁড়া 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 দাঁড়া, এক্ষুনি ডাকছি। তাই তাহলে মরো। থামবো, থামবো। রাজেন অধিকারীর হাতে টর্চের মতো একটা নীলচে আলো জ্বলে উঠল। দানোটা হালদার মশাইয়ের চুল ছেড়ে দিয়ে বসন্তবাবুর সামনে এসে পকেট থেকে কি একটা বের করলো। শিউরে উঠে দেখলাম সেটা একটা কালো রঙের ছোট সাপ। তার লিকলিকে জিভ দেখা যাচ্ছে। সে সাপটাকে বসন্তবাবুর মুখের কাছে নিয়ে গেল। উফ, ও বাবা, এটা, ও ও ওরে বাবা, এই প্রমথ, প্রমথ বাঁচাও, প্রমথ, ও বাঁচাও, ওরে বাবা, ও ও ও, ওই যে ওই যে ওই যে আসছে, ওই দেখ রাজু আসছে, ওই দেখ আসছে, পাখি হয়ে তোর বাপ আসছে, দেখ রাজু দেখ। অতি কষ্টে মুখ ঘুরিয়ে দেখি, কি অদ্ভুত! সমুদ্রের আকাশে বিশাল লম্বা ডানাওয়ালা একটা পাখি উড়ে আসছে এই বালিয়াড়ির দিকে। রাজেন অধিকারী পাখিটাকে দেখা মাত্র হুঙ্কার দিল। তখনই দানোটা এক লাফে বাইরে বেরিয়ে গেল। তার পিছু পিছু রাজেন অধিকারীও। বাইরে এক পলকের জন্য চোখ ঝলসানো একটা আলো দেখলাম, তারপর চাপা একটা গর্জন। সেই আলোয় দেখতে পেলাম কেউ রাজেন অধিকারীর উপর ঝাঁপিয়ে পড়ছে। তারপর ধস্তাধস্তি, হাঁক ডাক আর বালিতে ধূপ ধূপ শব্দ। জ্যোৎস্নায় অনেকগুলো ছায়ামূর্তি ছুটাছুটি। আর এসবের মাঝে পেলাম কর্নেলের গলা। জয়ন্ত, জয়ন্ত, এখানে এখানে আছি। কর্নেল স্যার, কর্নেল স্যার, এধারে আসেন, এধারে এধারে, এইখানে। টর্চের আলো এসে পড়লো আমাদের ওপর। কর্নেলকে দেখতে পেলাম। কয়েকজন পুলিশ বাঁধন খুলে দিয়ে বালি সরিয়ে আমাদের ওঠালো। হালদার মশাই তড়াক করে উঠে পা ছোঁড়াছুঁড়ি করতে লাগলেন। I am all right, but হেভি ক্ষুধা পাইছে। বসন্তবাবু, প্রমথকে? ওই শয়তান রাজুর বাবা, বড্ড ভালো লোক ছিল। যাই যাই একটু দেখা করে আসি। পরপর দুবার পাখি হয়ে উড়ে এলো আমার সঙ্গে দেখা করতে, না গেলে হয়। বসন্তবাবু বেরিয়ে যেতেই ঘরে ঢুকলেন সিআইডি অফিসার সুখরঞ্জন দাস। কর্নেল, এইসব লোক দিনে দিনে পৃথিবীটাকে একেবারে অন্যরকম করে দিচ্ছে। মাথা ঠিক রাখা যায় না। মিস্টার দাস, রাজেন অধিকারীকে কড়া পাহারায় রাখবেন। হি ইজ নট অ্যান অ্যাভারেজ ক্রিমিনাল। রাজেন অধিকারী এক জাদুকর বিজ্ঞানী। এবার দেখলাম বালির টিলার মাথায় কেউ দাঁড়িয়ে। জ্যোৎস্নায় আবছা দেখা যাচ্ছে। কর্নেল হাঁক দিলেন, বসন্তবাবু, প্রমথবাবুর আত্মার দেখা পেলেন? না, দেরি দেখে প্রমথ উঠে গেল। ওই যে দেখুন, ওই যে দূর আকাশে একটা বিশাল পাখি মিলিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই যে খাইছে। এইটা আর কি? পাখি নয়, ওটা হ্যাং গ্লাইডার, বিজ্ঞানী চন্দ্রকান্তের হ্যাং গ্লাইডার। তাহলে মারিয়াম্মা যে ভূতের কথা বলেছিল? ডার্লিং, তুমি সবই বোঝো, তবে দেরিতে। চন্দ্রকান্তবাবু কলকাতা থেকে হ্যাং গ্লাইডারে চেপে এসেছিলেন, এখন ফিরে যাচ্ছেন। যাই বাবা, মাদান সাহেবের জামাই আমার জন্য অপেক্ষা করছেন। ওকে ওর শ্বশুরের হিরে খানা ফেরত দিয়ে আসি। হিরে উনি ফেরত পেয়ে গেছেন বসন্তবাবু। কি করে পাবে? এমন জায়গায় লুকিয়ে রেখেছি, কার সাধ্যি তা খুঁজে বের করে। যাকে আপনি প্রমথবাবুর আত্মা বললেন, তিনিই খুঁজে বার করেছেন। ব্যাকওয়াটারের ওখানে একটা মন্দিরের ভেতরে আপনি হিরেটা পুঁতে রেখেছিলেন, কালো রঙের একটা ছোট কৌটোতে, তাই তো? সর্বনাশ! তাহলে তো আমি এখনই যাচ্ছি। মাদান সাহেবের জামাই বাংলোতে উঠেছেন, সেখানে চলে যান বসন্তবাবু। কর্নেল স্যার, একটা কথা কমু, মানে হেভি ক্ষুধা পাইছে। তাছাড়া
তাছাড়া আমার সন্দেহ হয় সেই ভূতখানা কোথাও ঘাপটি মাইরা রইছে, পুলিশ হরে ধরতে পারে নাই। হালদার মশাই, চন্দ্রকান্তবাবু লেজার পিস্তলের এক শটেই টাম্বোকে ছাই করে দিয়েছেন। তাই নাকি? কই কই কই? কাল সকালে এসে দেখবেন। চলুন এবার ফেরা যাক। কর্নেল আমাদের নিয়ে গেলেন সেই মন্ত্রীর বাড়িতে। কুসরো অপেক্ষা করছিলেন, বসন্তবাবুও ছিলেন। ডিনার টেবিলে কর্নেল প্রশ্ন করলেন, বসন্তবাবু, গতকাল রাতে ঢিল ছুঁড়ে আমাদের ভয় দেখাচ্ছিলেন কেন? ঢিল নয়, ছোট ছোট বালির গোটা। ভেবেছিলাম আপনারা আমার কাজে ব্যাগরা দেবেন। পুলিশেতে নাক গোলা, এটা আমার পছন্দ নয়। আপনি হীরের কথা জানতে পেরেছিলেন কি করে? রাজুর কাছে প্রায় একটা লোক আসতো, দুজনে চুপি চুপি কথা বলতো। আমি আড়াল থেকে শুনতাম, পরে বুঝলাম সাংঘাতিক ষড়যন্ত্র চলছে। ওই লোকটা নাকি আমেরিকার কোন সাহেবের কাছ থেকে জানতে পেরেছে খুসরো সাহেবের শ্বশুর কোন সম্রাটের হিরে কিনেছে, আর সেই হিরে চুরির মতলব করছে এরা। কি যেন নাম লোকটার, কি যেন নাও নাও কি যেন নাও, দুধ চাই মনেই পড়ছে না। নাওরজি, ওনার একটা কিউরিও শপ আছে। বিদেশে তার অনেক স্পাইও আছে। ভদ্রলোক আমার শ্বশুরের পরিচিত ছিলেন। একে আমার শ্বশুর বোধ হয় মুখ ফসকে হীরের কথাটা বলে থাকবেন, হয়তো হীরেটা দেখিয়েও ছিলেন। নরজির সাথে রাজেনবাবুর পরিচয় হলো কি করে? ওনার এক ভাই আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটিতে জেনেটিক্সের অধ্যাপক। সেখানেই রাজেনবাবু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন। গত মাসে সেই অধ্যাপক কলকাতায় এসেছিলেন। নাওরজি তার জন্য পার্টি দেন। রাজেনবাবুও পার্টিতে আমন্ত্রিত ছিলেন। এইসব জেনেই আমি গোপালপুরে এসেছিলাম। তবে নাওরজি নিশ্চয়ই জানতেন না টাম্বো কৃত্রিম মানুষ, তাহলে গুলি করতেন না। এই রাজুটা বড় বড়ের শয়তান। ওই নাওরজিকে বলেছিল যে হিরে চুরি গেছে। কে চুরি করেছে? না ওই অ্যাসিস্ট্যান্ট ভূতটা। ওই ভূতটা। কাজে মারো গুলি, দে বডি ফেলে, বডি ফেলতে গিয়ে নিজেরই বডি পড়ে গেল। সচক্ষে দেখছি, সে কি পড়া। আপনারও বডি পড়ে যেত হালদার মশাই, জোর মেচে গেছেন। ঠিকই কইছেন কর্নেল স্যার। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী ইয়াসদরগীদের হিরে। কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় জয়দীপ মুখার্জি, গল্প পাঠে এবং সাংবাদিক জয়ন্ত চৌধুরীর চরিত্রে দীপ, কে হালদার রাজীব চট্টোপাধ্যায়, ফিরুজ শাহমাদান জগন্নাথ বসু, বিজ্ঞানী চন্দ্রকান্ত চৌধুরী সোমক, ইন্সপেক্টর সুখরঞ্জন দাস আদিত্য, মারিয়াম্মা দেবস্মিতা, কর্নেল পরমজিৎ সিং রিচার্ড, কুসরো অত্রি। সমবেত কণ্ঠে গোধূলি, নেহা, সৌম্যনেত্রা, সায়নু, সৌভিক, নীলাঙ্কুর এবং কৃষ্ণেন্দু। গল্পের সূত্রধার এবং রাজেন অধিকারীর ভূমিকায় অগ্নি। শব্দগ্রহণ, পর্ব পরিচালনা এবং বসন্ত অধিকারীর ভূমিকায় পুষ্পল। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত মাইনুর। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেলের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী ইয়াসদরগীদের হিরে। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।